সাংবাদিক হিসেবে আপনার আলাদা কিছু দৃষ্টিভঙ্গি আছে যেখান থেকে আপনি পক্ষ বিপক্ষ দুটোকেই আসলে পর্যবেক্ষণ করতে চান। সেই জায়গা থেকে একদম মোটা দাগে বলবেন, পার্লামেন্টে একটা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারি দল সরকার গঠন করেছে, তার মানে জনগণ তাদের উপর আস্থা রেখেছে। জনগণ আবার গণভোটে বেশি সংখ্যক হ্যাঁ দিয়েছে, তার মানে তারা পরিবর্তনটাও চায়। দুটো এক করলে দাঁড়াচ্ছে তারা পরিবর্তন চায় এবং বিএনপির উপর আস্থা রেখেছে, তার মানে দায়িত্ববোধের জায়গাটাও তো আছে। বিরোধী দলের সঙ্গে আস্থার এই সংকটটা কেন তৈরি হচ্ছে যে এত উত্তপ্ত বক্তব্য পাল্টে আমরা দেখতে পাচ্ছি? শুধুই কি রেটরিক ধরবো নাকি আদৌ বড় কোনো কিছু দেখেন আপনি? না, ধন্যবাদ আপনাকে। আমি মনে করি না যে এটা কোনো আস্থা অনাস্থার বিষয়। এখানে কিছু সুনির্দিষ্ট বিষয় আলোচনা এসেছে। আপনার সংসদ গঠিত হওয়ার পরে 1 মাসের মধ্যে সরকারের কিছু বাধ্যবাধকতা ছিল, যেহেতু একটা অন্তর্বর্তীকালীন একটা সরকার ছিল এবং তারা অনেকগুলো অধ্যাদেশ অল্প সময়ের মধ্যে পাশ করেছে, সেগুলোর ব্যাপারে একটা সিদ্ধান্তে সরকারকে আসতেই হতো। আপনার যদি সরকার কোনো সিদ্ধান্তে না আসতো তাহলে তো সবগুলো অধ্যাদেশই আপনার বাতিল হয়ে যেত স্বয়ংক্রিয়ভাবে। তো এটা একটা ভালো দিক যে আপনার 133টা অধ্যাদেশ, এই 133টা অধ্যাদেশের বেশিরভাগই সংসদে অনুমোদিত হয়েছে। এটা আমরা বলতে পারি যে আপনার অন্তর্বর্তীকালীন সময়ে যে সংস্কার বা বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তনের যে উদ্যোগগুলো নেওয়া হয়েছিল তার একটা বড় অংশ সংসদে অনুমোদিত হয়েছে, সরকারি দল এবং বিরোধী দল সবার সম্মতি নিয়ে। এখন আরও কিছু বিষয় আছে যেখানে মৌলিক কিছু পরিবর্তন আনা হয়েছিল এবং এই মৌলিক পরিবর্তনগুলো নিয়ে রাজনৈতিক অঙ্গীকার এবং এক ধরনের ছিল রাজনৈতিক দলগুলোর। কিছু কিছু ক্ষেত্রে আপনার রাজনৈতিক ঐক্যমত্য ছিল এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার যে ক্ষমতাসীন রাজনৈতিক দল তাদেরও নির্বাচনী ইশতেহারে কিছু সুনির্দিষ্ট প্রতিশ্রুতি ছিল। তো স্বাভাবিকভাবেই এটা বিরোধী দলের দায়িত্ব, সরকার যদি কোনো কোনো ক্ষেত্রে তার প্রতিশ্রুতি থেকে সরে আসে সেটা তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া। কারণ আমরা তো এমন একটা পার্লামেন্টই চেয়েছিলাম যেখানে সরকারকে বিরোধী দল জবাবদিহিতার মধ্যে আনতে পারবে। আমরা কিন্তু কোনো পুতুল সংসদ দেখতে চাই নাই যেখানে সরকারি দল আর বিরোধী দল আসলে কে এটাই বোঝা যাবে না। সো একটা সংসদ যেখানে আপনার যারা বিরোধী দলের সদস্য তারাও নির্বাচিত জনপ্রতিনিধি, যারা সরকারি দলের সদস্য তারাও নির্বাচিত জনপ্রতিনিধি। সরকারি দলের কোনো সিদ্ধান্ত যদি বিরোধী দল মনে করে যে জনগণের জন্য যথার্থ নয় তাহলে তারা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবে। এটাই একটা সংসদের রীতি রেওয়াজ বলে আমরা বিশ্বাস করি এবং সেটাই হোক। আমরা চাই যে সংসদটা প্রাণবন্ত থাকুক, সরকার তার যুক্তিগুলো। বাস্তবে কি সেদিকে যাচ্ছে? না, অবশ্যই। আমরা তো এখন পর্যন্ত সংসদেই দেখেছি রাজনীতি। আমাদের 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর রাজনৈতিক দলগুলো অবশ্যই বলবে যে না, আমরা রাজপথে যাব, রাজপথে রাজনীতি নিয়ে আন্দোলন করবো, কিন্তু এখন পর্যন্ত রাজনৈতিক বিতর্ক। মানুষের অতীত অভিজ্ঞতা তো ভালো না। হ্যাঁ, তারা এই জাতীয় বক্তব্য, কাদা ছোড়াছুড়ি, তারপর রাজপথ উত্তপ্ত হওয়া এবং ব্যক্তিগত জীবন একেবারে ক্ষতিগ্রস্ত হওয়া, এগুলো দেখে অভ্যস্ত। সেই জায়গা থেকে যখন এরকম বক্তব্য আসে আলাদা আলাদা করে বিরোধী দলের পক্ষ থেকে যে আমরা এবার আর পুরোপুরি সুফল না নিয়ে আর ঘরে ফিরবো না, আন্দোলন কিন্তু শুরু হয়ে গেছে, তখন আসলে ভয় ধরে যায় কিনা সেই জায়গা থেকে এটা জানতে চাওয়া। আরও কথা হবে আপনার সঙ্গে, আপনি তো আছেনই। এবিএম মোশাররফ হোসেন, মাননীয় সংসদ সদস্য, আপনি একটু বলবেন একটা অভিযোগ যে পার্লামেন্টে আসলে সরকারি দলকে অনেক বেশি সময় দেওয়া হয়, বিরোধী দলকে সময় দেওয়া হয় না। হাসনাত আবদুল্লাহ গতকাল অভিযোগ করছিলেন ফেসবুক লাইভে এসে, আজকে বিভিন্ন জায়গায় সভা সেমিনার হলো, সেখানে এই অভিযোগটা করছেন। আগে এই অভিযোগ একটু ব্যাখ্যা শুনি তারপর। ধন্যবাদ আপনাকে রাকিবুল হাসান, ধন্যবাদ আজাদ ভাই, অনেকদিন পর দেখা। শুভেচ্ছা 71 টিভির দর্শক শ্রোতাদেরকে। আমি একটা উদাহরণ শুধু আপনাকে বলি। মাননীয় সংসদ হাসান আবদুল্লাহ যে কথাটি বলেছে, আপনার মনে আছে জুলাই অধ্যাদেশ নিয়ে একটি মুলতবি প্রস্তাব দিয়েছিলেন যে আমাদের পক্ষ থেকে, মানে বিরোধী দলের পক্ষ থেকে, সম্মিলিত বিরোধী দল যেটা, ওরা সেটা সংসদ অ্যাকসেপ্ট করেছে। এবং আপনাকে একটু স্মরণ করে আমি দিতে চাই, এই সংসদীয় রাজনীতির ইতিহাসে এই মুলতবি প্রস্তাব নিয়ে এই 54 বছরে মাত্র এর আগে 3টা প্রস্তাব গৃহীত হয়েছিল। এর একটা এক সময়ের মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু দিয়েছিলেন, একটা 21শে গ্রেনেড হামলা নিয়ে দিয়েছিলেন, আর আরেকটা দিয়েছিলেন এখন যে চিফ নুরুল ইসলাম মনি একটা বেসরকারি সদস্য হিসাবে, আর 4র্থ মুলতবি প্রস্তাব গৃহীত হয়েছে এই বিরোধী দলের। অর্থাৎ সরকারি দল কতটুকু সহনশীল, ইচ্ছা করলে কিন্তু স্পিকার তার ক্ষমতা বলে এটা বাতিল করে দিতে পারতেন, কিন্তু সেইটার জন্য মুলতবি প্রস্তাব গ্রহণ করে সুনির্দিষ্টভাবে সময় দিয়ে দুই পক্ষকেই
2 দিন পর 2 ঘন্টা আলোচনার সুযোগ দিয়েছিলেন। আপনাকে আমি তো সংসদে ছিলাম। বিরোধী দলের সদস্য সংখ্যা হলো 77 আর সরকারি দলের সদস্য সংখ্যা হলো 212। আপনি একটু পার্সেন্টেজ হিসাব করেন। ওই আলোচনায় স্পিকার সর্বশেষ আলোচনার পর জানালেন বিরোধী দল আলোচনা করলেন 1 ঘন্টা 17 মিনিট, 77 জনের বিরোধী দল, আর 212 জনের সরকারি দল আলোচনা করেছে 1 ঘন্টা 1 মিনিট। তাহলে আপনি একটা উদাহরণ দিয়ে আমি একটু বোঝাতে চাই বিরোধী দলকে সময় দেয় বা গুরুত্ব দেয় কিনা সরকারি দল, এটার একটা জ্বলন্ত প্রমাণ তো এটা। একদম। আমি আরেকটু আলাপে যাব, তার আগে ডক্টর শিবির আহমেদ আপনাকে আমন্ত্রণ জানাই এবং নতুন বছরের শুভেচ্ছাও আপনাকে। অনেক অভিযোগ আসলে বিরোধী দলের পক্ষ থেকে, এবং আমরা আসলে এরকম একটা বিরোধী দলই চেয়েছিলাম। জনাব আবুল কালাম আজাদ মজুমদার বলছিলেন যে এই বিরোধী দলটা আসলে সাধারণ জনগণের কণ্ঠস্বর হয়ে উঠবে, যখন হয়তো জনগণ দেখবে যে সরকার তাদের কথাগুলো বলছে না, বিরোধী দল জনগণের হয়ে কথা বলবে। এরকম একটা কার্যকর প্রাণবন্ত সংসদের প্রত্যাশা সবাই করছিল এবং বোধ করি সেরকম ছবিটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু অনেকগুলো অভিযোগ আনা হচ্ছে, যে অভিযোগের এখনই বলা যায় না যে নিষ্পত্তি হয়ে গেছে, আলোচনার সুযোগ রয়েছে সবকিছু। সেই আলোচনার ক্ষেত্রে মানে এই অনীহার জায়গাটা বা অনাস্থার জায়গাটা কেন বিরোধী দলের? আলোচনার পথ তো খোলা রয়েছে, যে অধ্যাদেশগুলো নিয়ে সমাধান হয়নি। একটু আনমিউট করে নিতে হবে, সম্ভবত মিউট করা আছে। এখনো ফোনে রেখে বলি। হ্যাঁ, হেডফোনের সমস্যাটা হয় অনেক সময়। জি বলেন, শুনতে পাচ্ছি এবার। জি, আপনাদেরকে ধন্যবাদ, আমার সমালোচকদেরকে সহ দর্শকদেরকে। দেখেন, এখানে যে জটিলতাটা তৈরি হয়েছে বা ক্রাইসিসটা তৈরি হয়েছে, এই ক্রাইসিসটা তো মূলত সরকারি দল তৈরি করেছে নিজেরা। আমাদের জুলাই অভ্যুত্থানের পরে এই সংসদের কাছে প্রধান প্রত্যাশা ছিল কি, যে সংসদে এসে প্রথম কাজ হবে আমাদের সংস্কারগুলো বাস্তবায়ন করা। গণভোটে জনগণ যে রায় দিয়েছে সেটার বাস্তবায়ন জনগণ দেখতে চায়। জনগণ প্রায় 70% জনগণ গণভোটের হার পক্ষে রায় দিয়েছে এবং বিএনপি গণভোটের হারের পক্ষে ক্যাম্পেইন করেছে, ভোট চেয়েছে, জনগণ ভোট দিয়েছে। এখন জনগণ তারপরে দেখলো কি, যে বিএনপি ক্ষমতায় এসে তারা এখন গণভোটের রায়কে প্রত্যাখ্যান করছে। শুরুতেই তারা যে দুঃখজনক ঘটনা করলো যে সংবিধান সংস্কার পরিষদের শপথ তারা নিলেন না, এবং ওনারা বললেন যে আমরা এটা সংসদ শুরু হলে সংসদে সংবিধানে অন্তর্ভুক্ত করে তারপরে নিব, শপথ নিব। আমরা শপথ নিব না এই কথা বলছি না, এখন নিচ্ছি না, পরে নিব। তারপর বলছেন না গণভোটে অবৈধ, এটা সংবিধানের বাইরের জিনিস, সংবিধান বহির্ভূত ভাবে হয়েছে। আবার বলেছেন আমাদের সাথে প্রতারণা করা হয়েছে, আমরা গণভোট মানি না। এই যে নানান, সকালে এক কথা বিকেলে এক কথা, নানান ধরনের কথা ওনারা বলেছেন, বলে এই সংকটটাকে ওনারা ঘনীভূত করেছেন। যদি সংবিধান সংস্কার পরিষদ হতো এবং একটু প্রশ্ন করবেন, মানে আমরা গণভোট মানি না এরকম কোন স্টেটমেন্ট কি বিএনপি পক্ষ থেকে এসেছে? বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ দিয়েছেন। কেউ বলেছেন যে আমরা সে সময় বিপদে পড়ে গণভোটে হা বলেছি, আমরা গণভোট মানি না। কেউ বলেছেন গণভোট প্রতারণা হয়েছে, এরকম কথা বলেছেন। সংসদের স্পিকার যিনি, তিনিও স্পিকার হওয়ার আগে বলেছেন যে আমরা তখন বিপদে পড়ে গণভোটের পক্ষে বলেছি। সালাউদ্দিন আহমদ সাহেব বলেছেন প্রতারণা করা হয়েছে। বিভিন্ন নেতৃবৃন্দরা বলেছেন যে গণভোট অবৈধ, গণভোট সংবিধান বহির্ভূত, জুলাই আদেশ তারা মানেন না, এরকম নানান কথা হয়েছে। তো ওনারা এখন যেই জায়গায় এসেছেন যে ওনারা গণভোট মানবেন না, বাট বরং আবার বলছেন যে না, সংবিধান সংস্কার হয় না, সংবিধান সংশোধন করতে হয়, সংসদের হাতে ক্যাপাসিটি আছে সংশোধনের। ইভেন ওনারা সংস্কারের পথেই হাঁটছেন না, সংসদেই সংশোধনীগুলো করতে চান। কিন্তু ওনারা নিজেরা যে সংশোধনীগুলো বা সংস্কারগুলো নিজেরাও করতে চান, সেই সংশোধনীগুলো বা সংস্কারগুলো কিন্তু ওনারা সংসদের মাধ্যমে করতে পারবেন না, কারণ সংসদের একটা লিমিটেশন আছে। আরো বড় কথা হচ্ছে যে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে শেখ হাসিনা সংবিধানকে যেভাবে সংশোধন করে রেখে গেছে, 7 খ অনুচ্ছেদ অ্যাড করে দিয়ে, যে এই সংবিধানের প্রস্তাবনা প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ এবং অনুচ্ছেদ 150 যেখানে শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক বলা হয়েছে, এই অনুচ্ছেদগুলো এবং এই সংবিধানের এই ভাগগুলো কেউ সংশোধনই করতে পারবে না কিয়ামত পর্যন্ত। যদি এটা সংশোধন করতে হয় তাহলে সংবিধান সংস্কার পরিষদ বা গণপরিষদ করে করতে হবে। একটা বিষয় আমি যেহেতু বিরতিতে যাব, আমি আপনার কাছে একটা বিষয় একটু জানতে চাই ডক্টর শিবির আহমেদ, মানে স্বরাষ্ট্রমন্ত্রী যখন পার্লামেন্টে দাঁড়িয়ে যুক্তি দেন, তিনি কি ভুল যুক্তি দেন নাকি তিনি এমন যুক্তি দেন যেগুলো আসলে বিরোধী দল ডিফেন্ড করতে পারে না, খণ্ডন করতে পারে না? কোনটা? তিনি বিভ্রান্তিকর কথা বলেন, কারণ ওনারা নিজেরা রেফারেন্স সহ বলছেন, একেবারে ধারা অনুসারে বলছেন।
না, উনি বর্তমান সংবিধানের অধীনে 7 খ অনুযায়ী ওনারা এই সংবিধানে হাত দিতেই পারবেন না, এবং ইভেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলবেন এটাও পারবেন না। এটা এই ধারাকে শেখ হাসিনা এমন ভাবে অ্যাড করে গেছেন যে এটা পরিবর্তনই করতে পারবে না। এটা পরিবর্তন করতে হলে গণপরিষদ লাগবে। সেই গণপরিষদ জনগণ রায় দিয়েছিল, কিন্তু ওনারা তো সেই শপথ নিলেন না। তো জনগণ আমাদেরকে একটা সুযোগ দিল, যেই সংবিধান সংস্কার করার কথা এতদিন ধরে ওনারাও বলেছেন, 16 বছর ধরে ওনাদের নির্বাচন ইশতেহারের প্রথম পয়েন্টটাই ছিল 31 দফার প্রথম দফায় ছিল সংবিধান সংস্কার কমিশন গঠন। এখন সেটাই ওনারা করছেন না, নিজেদের কথাই নিজেরা মানছেন না। কেন মানছেন না ওনারাই ভালো জানেন, কিন্তু জনগণ তো আমাদের কাছে একটা ঐতিহাসিক সুযোগ তৈরি করে দিয়েছে গণভোটের মাধ্যমে, আমরা সেই সুযোগটা গ্রহণ করলাম না। এখন আমরা আরো এই সাংবিধানিক যে ক্রাইসিস, এই ক্রাইসিসটা বাড়ালাম। চমৎকার, আপনি আপনার মতো করে স্পষ্ট করে বলেছেন এবং গণসংসদ আপনি শুনলেন। মানে শুরু থেকে এটি স্পষ্ট করেন, বিএনপি এটা বলেছে যে গণভোট মানি না। না, আমরা এখনো পর্যন্ত যে আমরা যে গণভোট দিয়ে গণভোটকে তো আমরা আমাদের প্রধানমন্ত্রী তৎকালীন বিএনপি মানে বিএনপির চেয়ারম্যান উনি তো বলেছে মানুষকে ভোট দেওয়ার জন্য। এখন আপনাকে বলি আমি, মিস্টার সাব্বির আহমেদ যে কথাটি বলেছে, হাসিনা কি সংবিধান সংস্কার করে ওগুলি সংযুক্ত করেছেন না অ্যামেন্ডমেন্ট করে করেছেন? সে কিভাবে করেছে? ডক্টর শিবির আহমেদ কানে ওটা খুলতে হবে, হেডফোনটা খুলতে হবে। জি, হাসিনা অ্যামেন্ডমেন্ট করেছেন এবং অ্যামেন্ডমেন্ট করে উনি এমন অ্যামেন্ডমেন্ট করেছেন যে উনি কি করেছে? ওটা তো অ্যামেন্ডমেন্টের মাধ্যমে করেছে, এটা তো পার্মানেন্ট কোনো কিছু না, করতে পারবেন না। এইটা আমি একটু বলতে চাই, যেটা সাব্বির আহমেদ বলতে চাচ্ছে যে হাসিনা করেছে, হাসিনা এটা করেছে বলেই তো সে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, তাকে পদত্যাগ করতে হয়েছে। তো সুতরাং হাসিনা যেটা নাম্বার 1, নাম্বার 2, এই সংশোধনীটা উনি করেছেন পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। ইতিমধ্যে আপনি জানেন যে পঞ্চদশ সংশোধনী উচ্চ আদালতে বাতিল হয়ে গেছে। উচ্চ আদালত যদি পঞ্চম সংশোধনী বাতিল হয়ে যায়, অটোমেটিক 13 অ্যামেন্ডমেন্ট অর্থাৎ কেয়ারটেকার গভর্নমেন্ট কিন্তু রিভাইভ করে গেল। কিন্তু এটা এখনো কেন বাস্তবায়িত হচ্ছে না? কারণ এইটার জন্য হাইকোর্টে একটা আপিল পেন্ডিং আছে। আপিলটা যদি উড্ড হয়ে যায় অথবা খারিজ হয়ে যায়, তাহলে পঞ্চম সংশোধনী বাতিল কারণে 13 অ্যামেন্ডমেন্ট তো রিভাইভ করবে। তাহলে হাসিনার এই সংশোধনী কোথায় যাবে? সাব্বির আহমেদ তখন কি বলবেন? ডক্টর শিবির আহমেদ কোনো মন্তব্য আছে? দেখেন, আপনি একটাই উপায় আছে, হয় আদালতকে দিয়ে বাতিল করাবেন আর না গণভোট দিয়ে সংস্কার কমিশন করবেন। এখন আদালত গণভোটকে দিয়ে গণভোটের রায় মেনে জনগণের রায় মেনে সংস্কার করা, আপনি আগের জায়গায় যান, আপনি এখন না, আমি যেটা বললাম সেটার জবাব দেন। গণভোট তো পরে। শেখ হাসিনা যে ভুলটা করেছে, যে শাস্তিটা সে পেয়েছে, সেখান থেকে হয়তো বিএনপি শিক্ষা না নিয়ে তারা তাদের মতো করে হয়তো কিছু করতে চাইবে। মানে আপনার দিক থেকে যদি না, এই বক্তব্যটা আমি মনে করি রাজনৈতিক একটা বিএনপিকে একটা কাঠগড়ায় দাঁড় করানো। আপনি একটা জানেন যে এখানে আমাদের ইন্টারিয়াম গভর্নমেন্টের একজন কর্মকর্তা আছেন এখানে, আপনি দেখবেন যে ওখানে 84 বিষয়ে ঐক্যমত কমিশনে সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে 30টি বিষয় সর্বসম্মতিক্রমে, এবং বিএনপি কিন্তু সবসময় বলছে ওই 30টি আমরা যে কোনো মূল্যের আমরা বাস্তবায়ন করব। বাকি কিছুগুলোর মধ্যে আপনার নোট অফ ডিসেন্ট আছে, সেটা বিএনপি দিয়েছে, সেটা জামাত ইসলামী দিয়েছে, এনসিপি দিয়েছে, অন্যান্য সংগঠনগুলি দিয়েছে। আপনাকে এখন দেখেন, এখানে আজাদ ভাই আছেন, যখন ঐক্যমত কমিশন যখন জুলাই সনদ প্রথম প্রকাশ করে মানে স্বাক্ষরের আগে, তখন কিন্তু নোট অফ ডিসেন্ট সহ তারা প্রচার করেছিলেন, স্বাক্ষর করিয়েছিলেন। কিন্তু আমরা যখন দেখলাম জুলাই আদেশ যখন জারি করলো, তখন ওইটার মধ্যে কিন্তু নোট অফ ডিসেন্ট নাই, ওই কথাটা উল্লেখে নেই। তখন বিএনপি কিন্তু আপনাদের মনে থাকার কথা, আজাদ ভাইয়ের মনে থাকার কথা, শিবির আমাদের মনে থাকার কথা, পরের দিনে বিএনপি কিন্তু প্রেস কনফারেন্স করে আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি আর জুলাই যে আদেশটা দেওয়া হয়েছে এর মধ্যে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। তাহলে বিএনপির স্ট্যান্ডে কি কোনো ভুল আছে? বরং এখানে আপনি দেখবেন, এখানে আজাদ সাহেব আছেন বা সাব্বির সাহেব নিশ্চয়ই দেখেছেন যে গণভোটে দেওয়া হয়েছে, গণভোটে 4টা প্রশ্ন করা হয়েছে। আপনাদের নিশ্চয় মনে, আপনার কাছে নিশ্চয় থাকে। এখানে একটা ছোট্ট কথা বলি, মানে নাহিদ ইসলাম তিনি কিন্তু বলেছেন, মানে এই ব্যাখ্যাটা দিয়েছেন, তিনি বলেছেন ঐক্যমত্য কমিশনও বিএনপি গণভোটের কথা মেনেছে এবং তারা আসলে জুলাই সনদ আর জুলাই আদেশকে আলাদা করার চেষ্টা করছে, অর্থাৎ একটা নতুন একটা আছে। হ্যাঁ, আমি এখন একটু বলি, আমি এখানে দুইজন, একজন শিক্ষক আছে, একজন গণমাধ্যমের লোক আছেন। ইন্টারিয়াম গভর্নমেন্ট কি জানতো না যে রাষ্ট্রপতির আদেশ দেওয়ার কোনো ক্ষমতা নেই? এটা খুব চমৎকার একটা প্রশ্ন। আপনি 133টা অর্ডিন্যান্স জারি করলেন, হোয়াই জুলাই আদেশে অর্ডিন্যান্স হলো না কেন?
এটা আদেশ হলো কেন? জুলাই সনদ তো অর্ডিন্যান্স দিতে পারতেন, দেয়নি কেন? অর্থাৎ রাষ্ট্রপতি বা ওই সময় যারা রাষ্ট্রপতি তারাও জানতেন যে এটা আইনগতভাবে সিদ্ধ নয়। কারণ 1973 সালের 16ই ডিসেম্বর যখন আমাদের সংবিধান কার্যকর হলো, ওই দিন থেকে রাষ্ট্রপতির আদেশ দেওয়ার ক্ষমতা রহিত করা হলো। উনি যদি কোনো কিছু ডিজায়ার করেন, যখন সংসদ থাকবে না তখন উনি অর্ডিন্যান্স জারি করবেন। তো এখন প্রশ্ন যে 133টা আপনি অর্ডিন্যান্স জারি করলেন, একটা কেন আপনি আদেশ জারি করলেন? এখানেই সংবিধানের ক্ষেত্রে যেটা ব্যত্যয় ঘটেছে সেটা রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে কিন্তু প্রমাণিত হয়েছে। এক। দ্বিতীয়ত আপনি দেখেন, হানা ভোটে 4টা প্রশ্ন করা হয়েছে, 1, 2, 3। 1, 2, 3-এ বলা হয়েছে যে এগুলি বাস্তবায়ন হবে, এইগুলি ইত্যাদি ইত্যাদি বলা হয়েছে। 4-এ যদি আপনি জিজ্ঞেস পড়েন, বলা হয়েছে ওই যে ঐক্যমত্য কমিশনের রাজনৈতিক দলগুলি যে নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেই কথাটা কিন্তু 4-এ আছে, বলা আছে যে উপরের গুলোতে আপনি হাত দেবেন বা না দেবেন আপনি দেবেন। এখানে বলা আছে রাজনৈতিক দলগুলি যেই তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে যেই নোট অফ ডিসেন্টের কথা আগে ওইটা বলা হয়েছে, এই অনুসারে তারা ব্যবস্থা গ্রহণ করবেন। তা আমি তো আগেই নোট অফ ডিসেন্ট দিয়েছি, আপনি এখন আমাকে কেন কাঠ করে দাঁড় করেন? অর্থাৎ রাজনৈতিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য জনগণের কাছে একটা মিথ্যা প্রোপাগান্ডা দিয়ে বিএনপিকে এখন খাটো করতে চায়। ওখানে 4 যদি আপনি যান, দফা 4-এ যান, বলা হয়েছে নোট অফ ডিসেন্ট যারা দিয়েছে তারা তাদের মতো তাদের ম্যানিফেস্টো, মানে সংখ্যাগরিষ্ঠ যারা আছে তাদের একটা মতামত এখানে আলাদা করে গুরুত্ব বহন করবে। আমি এখানে জনাব আবুল কালাম আজাদ মজুমদার, আপনি উপরের সচিব ছিলেন অন্তর্বর্তী সরকারের, সেই সময়টাতে খুব কাছ থেকে দেখেছেন সরকার একটা সুষ্ঠু নির্বাচন করতে চেয়েছে এবং ইতিহাসের সবচেয়ে প্রশংসিত নির্বাচনও সেই তালিকায় থাকবে নিঃসন্দেহে। আপনি কি এই অভিযোগটা শুনেছেন বা কোনো ব্যাখ্যা কি আপনার কাছে পাওয়া যাবে যে বিএনপি যেটাতে স্বাক্ষর করলো জুলাই সনদ ভেবে এবং যেটা তাদেরকে দেয়া হলো, দুটোর মধ্যে আলাদা একটা পার্থক্য আছে, নোট অফ ডিসেন্ট উল্লেখই ছিল না? না, আমার তো মনে হয় যে এটা যে আলোচনাটা হচ্ছে সেটা হচ্ছে বাস্তবায়ন আদেশ। জুলাই সনদ তো সনদ নিয়ে তো সনদ নিয়ে তো আসলে কোনো কারো কোনো বক্তব্য নেই। সনদ সবাই স্বাক্ষর করেছে, বরঞ্চ এনসিপি, হ্যাঁ, সেটা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কোন প্রেক্ষাপটে হয়েছে আপনার মনে থাকার কথা। বাস্তবায়ন আদেশ নিয়ে যখন রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছাতে পারছিল না, তখন সরকারের পক্ষ থেকে কিন্তু তাদেরকে কয়েক দফা সময় দেওয়া হয়েছে যে আপনারা আলোচনা করে রাজনৈতিক দলগুলোই সরকারকে জানান যে বাস্তবায়ন আদেশটা কিভাবে হবে। তো রাজনৈতিক দলগুলো যখন এই বিষয়ে কোনো সমঝোতায় আসতে ব্যর্থ হলো, তখন তো ইন্টারিম গভর্নমেন্টকে একটা সিদ্ধান্ত নিতেই হতো, কারণ এইটা তো অনন্তকাল পর্যন্ত এটা ঝুলিয়ে রাখার কোনো সুযোগ ছিল না। আপনি জানেন ঐক্যমত্য কমিশনের মেয়াদও একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ছিল, তারপরে তাদের কাজ শেষ করে নির্বাচনী কার্যক্রমের দিকে ইন্টারিম গভর্নমেন্টকে যেতেই হতো। তো এটা আপনার অনন্তকাল এটা নিয়ে যেমন বসে থাকার সুযোগ ছিল না, তখন সরকারের পক্ষ থেকে একটা আদেশ জারি করা হয়েছিল। আমি জানি না মোশাররফ ভাই কীভাবে বলেছেন যে রাষ্ট্রপতির আদেশ জারি করার কোনো ক্ষমতা নেই, এটা আমার মনে হয় আমার মনে হয় এটা ঠিক না। বর্তমান কনস্টিটিউশনে এটা আছে আমার ধারণা। আমরা যদি সবাই কনস্টিটিউশনটা আরেকটু ভালোভাবে বিশ্লেষণ করি, তাহলে মানে আমরা যেহেতু সবাই কনস্টিটিউশনের উপরেই আস্থাশীল, তাহলে এটার মধ্যে তো অনেক একটা বড় একটা দলিল, তাই না? এটার অনেক অনেক আপনার 133টা অর্ডিন্যান্স দিলেন, একটা আপনি অর্ডিন্যান্স লাস্টের আদেশ বাস্তবায়ন অর্ডিন্যান্স দিলে কি সমস্যা ছিল? এইটা অর্ডিন্যান্সের বিষয় কিনা আমি তো জানি না। আপনার ওইদিকে যাবো না, আমি শুধু এইটুকু আমি জানতে চাই যে নোট অফ ডিসেন্ট যেটা উল্লেখ করা হয়েছিল বিএনপির পক্ষ থেকে, সেটা আসলে স্বাক্ষরের সময় পাওয়া যায়নি না। সেটা কেন? নোট অফ ডিসেন্ট তো উল্লেখ করা ছিল না। না, ছিল তো, ছিল না। নোট অফ ডিসেন্ট তো আপনার বাস্তবায়ন আদেশে ছিল না। বাস্তবায়ন আদেশে একটু মোশাররফ ভাই নিজেই বলছেন যে 4 নাম্বার যে না ওইটা হলো প্রশ্নটা বললাম। প্রশ্নের কথা যে বাস্তবায়নের ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ যারা তারা তাদের যে ডিসিশন, সেই ডিসিশনটা প্রয়োগ করার ক্ষেত্রে প্রিভিলেজ পাবে, সুবিধাটা পাবে। হ্যাঁ, তো আর কি ডিসিশনটা নোট অফ ডিসেন্ট তো তারই ডিসিশন না, আমি বোঝাতে পারিনি। ধরুন একমত আমরা হলাম ঐক্যমত্য কমিশনে, তারপর যে কাগজটা দেওয়া হলো যেখানে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে সবাই স্বাক্ষর করবে, সেই জায়গাটিতে এসে নোট অফ ডিসেন্ট ছিল না, উল্লেখ করা ছিল। এটা অভিযোগ করা হয়েছিল। আমার মনে হয় এটা ঠিক না। অভিযোগ করেছে জুলাই সনদে তো নোট অফ ডিসেন্ট সবাই জুলাই সনদ প্রকাশ, কিন্তু বাস্তবায়ন আদেশের ক্ষেত্রে বলা হচ্ছে বাস্তবায়ন আদেশে তো নোট অফ ডিসেন্ট বাস্তবায়ন আদেশে তো সবগুলো বিষয় উল্লেখ নেই, যে এখানে গণভোটের 4টা বিষয় বলা হয়েছে।
তো বলা প্রশ্ন হয়েছে, করেছেন আপনি। প্রশ্নগুলো এখানে বলা হয়েছে যার যার সিদ্ধান্ত অনুযায়ী, এবং কার কি সিদ্ধান্ত সেটা তো সনদেই বলা আছে, স্পষ্ট করা আছে। তো এটা আবার বাস্তবায়ন আদেশে আলাদাভাবে প্রত্যেকের কথা বলতে হবে কেন? এমনিতেই ধরেন একটা কথা উঠেছে যে আপনার গণভোটের যে প্রশ্ন, এইটা আপনার 4টা প্রশ্ন, তাতেই অনেকের অনেক সময় লেগেছে এটা বুঝতে অনেক সময় লেগেছে, এবং তাদের তাদের বোঝাতে সিদ্ধান্ত, হয়েছে। হ্যাঁ। এখন আপনি যদি পুরো সনদটাই গণভোটের ব্যালট পেপারে তুলে দেন, তো তাহলে আসলে তো আসলে আরো- প্রয়োজনও নাই, কিন্তু এখানে যখন উল্লেখ থাকে যে 4 নম্বর ধারার ভিতর বা 4 নম্বর প্রশ্নে যে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে যারা জিতবে তারা আসলে তাদের মতামত উপস্থাপনের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে, এই অংশটা যদি বাস্তবায়ন করা হয় তাও কিন্তু এতটা ঝামেলা হয় আসলে না। এগুলো হচ্ছে রাজনৈতিক সদিচ্ছার বিষয়, এবং রাজনৈতিক দলগুলো যদি চায় এইসব বিতর্ক অর্থহীন, এগুলো আসলে আমরা বিতর্ক করতে হবে দেখে আমরা প্রত্যেকে এখানে বিতর্ক করছি। এবং জনগণ বোধহয় খালি ফলাফলটা চায়। হ্যাঁ, জনগণ একটা রাজনৈতিক দলকে সুস্পষ্টভাবে ম্যান্ডেট দিয়েছে, সেই রাজনৈতিক দলের রাজনৈতিক অবস্থান কি, ঐক্যমত্য কমিশনে তাদের কি অবস্থান সেটাও জনগণ দেখেছে। জনগণের কাছে ঐক্যমত্য কমিশনের আলোচনা উন্মুক্ত ছিল, কোনো গোপন আলোচনা হয়নি। জনগণ চাইলে এখনও দেখে নিতে পারে তারা সেখানে কি আলোচনা করেছে, কোন বিষয়ে তারা একমত হয়েছে, কোন বিষয়ে একমত হয়নি। এবং রাজনৈতিক দলের একটা নিজস্ব নির্বাচনী ইশতেহারও আছে, সেই ইশতেহারটাও প্রকাশিত একটা দলিল, সেখানেও রাজনৈতিক দল ইশতেহার দেখে মানুষ ভোট দিয়েছে যদি মনে করা হয়, তাহলে সেই ইশতেহারে কি আছে সেটাও মানুষ দেখে নিতে পারে। এর আগে ইশতেহার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার আগেও তো রাজনৈতিক দল বিভিন্ন সময়ে জনগণের কাছে বিভিন্ন রাজনৈতিক প্রতিশ্রুতি দিয়েছে। রাজনৈতিক দলের বিভিন্ন প্রতিশ্রুতি, তার রাজনৈতিক অবস্থান, এগুলোর ভিত্তিতে মানুষ একটা সিদ্ধান্ত দিয়েছে। এখন রাজনৈতিক দল মানুষের এই সিদ্ধান্তকে সম্মান করবে কি করবে না, এটা তার নিজস্ব বিষয়। কিন্তু আপনি যেটা বলেছেন সেটা হচ্ছে মূল কথা, যে সদিচ্ছা থাকলে অনেক কিছু সমাধান সম্ভব, Right. অনেক কিছুই। আমি আসলে ডক্টর শিবির আহমেদ, বিরোধী দলের নেতা, জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের একটা বক্তব্য আপনাকে একটু শোনাই, তারপর একটু জানার চেষ্টা করবো যে তিনি আসলে কি ইঙ্গিত দিয়েছেন। যদি আপনি বুঝতে পারেন আমাকে একটু জানাবেন। তিনি বলেছেন যে আমাদের দেশে বিশেষ করে পার্লামেন্টে যাদের নাড়াচাড়া দেখেন, প্রশ্ন আসে কে দড়ি টানে, সেই দড়িটা কোথা থেকে টান দেওয়া হয় যাতে সেটা বোঝে, ওই ঘড়ির নাটাইটা কোথায়, ওখান থেকেই এটা নাড়াচাড়া করা হচ্ছে, এজন্যই অস্থিরতা। উনি কিসের ইঙ্গিত দিলেন একটু বোঝাবেন? আমি যদি আপনি যেটুকু বর্ণনা দিলেন এটা থেকে বোঝার চেষ্টা করি, তাহলে তিনি হয়তো বোঝাতে চাচ্ছেন যে বিএনপি তো নির্বাচনের আগে গণভোটের পক্ষে ছিল, গণভোটের যে 4টা প্রশ্ন ছিল সেই 4টা প্রশ্ন সহই তারা গণভোটকে মেনে নিয়েছে, এবং গণভোটের আদেশটা হয়েছে নভেম্বরে, নির্বাচন হয়েছে ফেব্রুয়ারিতে। তার মানে তারা জাতির সাথে একমত পোষণ করেছে। গত 16 বছরে তারা সংস্কারের পক্ষে ছিল, তাদের 31 দফার প্রথম দফা ছিল সংস্কারের পক্ষে, সংবিধান সংস্কারের পক্ষে। সো এত কিছুর পরে বিএনপিকে মনে করা হয়েছে, বিএনপি তো জুলাই অভ্যুত্থানের পক্ষের এই শক্তি, সংস্কারের পক্ষের শক্তি, কিন্তু এখন নির্বাচিত হয়ে আসার পর ওনারা সংস্কারকে, গণভোটকে এখন মানছেন না, বা গণভোটের 4 নম্বর কোশ্চেনের সাথে যদি একমত হন তাহলে তো গণভোটের সাথে তো ওনারা একমতই, তারপরও গণভোটকে মানছেন না বা সংস্কার পরিষদের শপথ নিচ্ছেন না। তার মানে হচ্ছে এখানে হয়তো অন্য কোন শক্তির কাছে ওনারা কোন শক্তির ইঙ্গিত দিচ্ছেন উনি, মানে সেটা জানতে চাচ্ছে। এটা আমি বলতে পারবো না, এটা যেহেতু জামাতের আমির বলেছেন, আসলে মানে এই প্রশ্নটা কেন করা জানেন ডক্টর শিবির আহমেদ, কারণ হয় কি, জুলাইয়ের আন্দোলনের সময় যারা আসলে দেশ ছেড়ে চলে গিয়েছিল, আমরা যাদেরকে ফ্যাসিস্ট বলছি, তারা হয়তো একটা সুযোগের অপেক্ষায় আছে। সেই জায়গা থেকে তারা হয়তো তাদের এন্ট্রিটা একটা সুযোগ নিতে চাইবে একটা অরাজক পরিস্থিতি তৈরি হলে। এই কারণে এই জাতীয় বক্তব্যগুলো অনেক সময় বিভিন্ন প্রশ্ন তৈরি করে, যে নাটাই কার হাতে, বিএনপি কার নাটায় ঘুরি হয়ে উঠছে, যেটা উনি বললেন, সেই জায়গা থেকে জানতে চাওয়া। আরেকটা বিষয় একটু বলবেন, ইসলামী ব্যাংক নিয়ে বলা হচ্ছে নতুন করে নাকি অভ্যুত্থান শুরু হয়েছে, এটা কি কোনো ব্যাখ্যা দেবেন? আমি একটু ক্লিয়ার করি এই বক্তব্যটা, যে বিএনপি এখন যে আচরণ করছে এটা যে বিএনপির স্বভাবগত আচরণ না, মানে বিএনপি গত 15-16 বছর ধরে যা বলেছে বা নির্বাচনের আগে যেভাবে কমিটমেন্ট দিয়েছে তার সাথে এটার মিল নেই। তার মানে এটার বিএনপি নিজেরা যে বক্তব্য দিচ্ছেন এটা তো আসলে বিএনপির বক্তব্যকে নালিফাই করে দিচ্ছে। তার মানে হচ্ছে বিএনপি, মানে এটা কেউ সন্দেহ করলে করতেই পারে যে বিএনপি কি অন্য কারো দ্বারা পরিচালিত হচ্ছে কিনা, যে কারণে তারা নিজেদের কথাকেই নিজেরা অবজ্ঞা করতে হচ্ছে। যে নিজেরাই বলছিল সংবিধান সংস্কার কমিশন করব, এখন বলছেন যে না, সংবিধান তো সংস্কার হয় না, সংবিধান হয় সংশোধন, না হয় বাতিল। আমি একটু বলি, আমার মনে হয় আপনি জামাত ইসলামী আমিরের বক্তব্যটা ধরতে পেরেছেন। এখানে একটু তারা জিজ্ঞেস করি, মিস্টার সাব্বির, আপনি নিশ্চয়ই দেখেছেন যে ঐক্যমত কমিশনের যেই পেপারটা তৈরি করা হয়েছে
সেখানে স্পষ্ট ভাষা বলা আছে, যার জন্য জামাতও কিন্তু প্রথম স্বাক্ষর করতে চায়নি, পরে কিন্তু করেছে, যে 1 থেকে 47 নং যে দফাগুলি আছে সেইটা সংবিধান সংশোধনের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। তখন কি জামাত এটা বোঝে নাই বা দেখে নাই? সংবিধান আপনি দেখেন জুলাই সনদের ওই আপনার কাছে যদি বইটা থাকে দেখেন 1 থেকে 47 সংবিধান সংশোধনের মাধ্যমে বাস্তবায়ন করা হবে, জাস্ট এই কথাটা হেডলাইনে লেখা। জুলাই সনদে অনেকগুলো ইস্যুজ আছে যেগুলো আপনি তো সংসদে সংবিধান সংশোধন করে করতে পারবেন না। কোনটা পারবেন আপনি বলেন, কেন পারবে না? কেন পারবে না? দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ কি আপনি করতে পারবেন? কেন পারবে না? দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এখানে একটা সংকট হতে পারে, আপনাকে আমি বলি একটা সংকট হতে পারে। নিয়ম হলো, যেটা ওয়ার্ল্ডের সব জায়গায় নিয়ম হলো, সংবিধান সংশোধন হবে, পরবর্তীতে গণভোট হবে, জনগণ এটাকে সমর্থন করে কিনা। কিন্তু এবার ব্যাপারটা হলো আগে গণভোট হয়ে গেছে, তারপরে সংশোধন বা সংস্কারের প্রশ্নটা আসছে। এমনও তো হতে পারে যে সংবিধান সংশোধন করলে আবার যদি মনে করে যারা সংবিধান সংশোধন আবার গণভোট দিতে পারে, এই ঘটনা তো করতে পারে। তাহলে জনগণ দিয়েছে আপনাকে, জনগণ তো একবার গণভোটে ভোট দিয়ে আপনাকে সেই রায়টা দিয়েছে, কেন আপনি আবার আরেকটা গণভোট আয়োজন করবেন? না, আপনার নিয়ম হলো যে কোনো সংশোধনের যদি বেসিক স্ট্রাকচারে কোনো চেঞ্জ ঘটে সেখানে গণভোটটা পরে হয় না, এটাই আপনার গণভোট তো হয়েছে, জনগণ রায় দিয়েছে, আপনি সংবিধান সংস্কার কমিশনের শপথ নিয়ে সেখানে আলোচনা করতে পারতেন এই জিনিস। আমার সংবিধান কমিশনের শপথ আমার বর্তমান কনস্টিটিউশনের আওতায় নাই, আমি কিভাবে নেব? এই জায়গাটা এসে একটা বড় আলোচনা দাবি রাখে, যে কারণে বারবার করে পার্লামেন্ট থেকেও বলা হচ্ছিল যে স্টেক হোল্ডার যারা আছে তাদেরকে নিয়ে আমরা একটা কমিটির মতো তৈরি করি, সংসদীয় কমিটি, এবং সেখানেও জামাতে ইসলামী বা বিরোধী দলের পক্ষ থেকে একটা বড় আকারে না বলে দেওয়া হয়েছে যে আমরা আসলে কোনো রকমের কমিটির মধ্যে থাকবো না, আলাদা করে একটা সংস্কার কমিটি তৈরি করতে হবে। যাই হোক, সেই আলাপ আমরা গেল কয়েকদিন ধরে করছি, আর ঢুকলাম না। আমি আপনার কাছে আরেকটা বিষয় আসতে চাই, ডক্টর শিবির আহমেদ, তারপর আমি এই ব্যাখ্যাটা নিয়ে সংসদ সদস্যের কাছে আসবো। আপনার কাছে একটু জানতে চাই, জামাত ইসলামী আমির বলেছেন যে ইসলামী ব্যাংকে নতুন করে অভ্যুত্থান শুরু হয়েছে, এবং উনি একটা রেফারেন্স দিয়েছেন যে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর পর তিনি এই মন্তব্যটা করেছেন। প্রশ্ন হচ্ছে, ক্ষমতাসীন দল সবসময় গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বিশ্বাসী এবং বিশ্বস্ত মানুষকে রাখতে চাইবেন, যাদের কাছে জবাবদিহিতা সরকার নিতে পারবেন। যদি এরকম ডিসিশন হয়, তাহলে সেই জায়গায় আসলে বিরোধের কারণটা কি? যদি সুনির্দিষ্টভাবে যদি ওই মানুষটার প্রতি কোনো রকমের এলিগেশন থাকে, সেটা তুলে ধরা তো যেতেই পারে না। সরকার ক্ষমতা গ্রহণ করার পরে সরকারি যেসব প্রতিষ্ঠানগুলো আছে সেই সব প্রতিষ্ঠানে সরকার নিয়োগ দিচ্ছে, যেমন বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে ধরেন সরকারি যেসব প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে, ইভেন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতেও তারা নিয়োগ দিচ্ছে, সেটা একরকম জিনিস। কিন্তু একটা প্রাইভেট প্রতিষ্ঠান, একটা ব্যাংক, সেখানে সরকার যদি এভাবে দেখেন, এই ব্যাংকগুলো গত পিরিয়ডে, আওয়ামী লীগের পিরিয়ডে ব্যাংকগুলো কিভাবে দখল করা হয়েছে, যে এভাবে একদিনের নোটিশে এমডিকে বাধ্যতামূলক অপসারণ করা, পরিচালনা পর্ষদকে বাধ্যতামূলক পদত্যাগ করার জন্য ফোর্স করা, এই ধরনের ঘটনাগুলোর মাধ্যমে কিন্তু ব্যাংকে দখল করা হয়েছিল। এবং তারপরে তো আমরা জানি যে আমাদের পুরো ফাইন্যান্সিয়াল সেক্টর কিভাবে কলাপস করেছে, আমাদের ব্যাংকগুলো কিভাবে দেউলিয়া হয়েছে, লুটপাট হয়েছে। এখন যদি একই ধরনের আচরণ আবার করা, আমরা তো এটা এক্সপেক্ট করি না যে আমরা ফেসিবাদকে তাড়ানোর পর আবার একইভাবে ফেসিবাদী কায়দায় ব্যাংকগুলোকে এই ধরনের কোন ধরনের নৈরাজ্য তৈরি করব, এটা এক্সপেক্ট করি না। এটা যদি করা হয় তাহলে তো এখানে আশঙ্কার জায়গা তৈরি হয় যে, বুঝতে পারছি। সংসদ সদস্য, আপনি একটু ব্যাখ্যা দেবেন? আমরা তো প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় দেখেছি যে উনি ওনার কাজটা যেন ঠিকঠাক মতো হয়, এ কারণে গুরুত্বপূর্ণ যে সমস্ত জায়গাগুলোতে আছে সেখানে বিশ্বস্ত মানুষ তিনি আসলে দায়িত্ব দিয়েছিলেন, যদি ভুল না করে থাকি। সেই সময় জামাতে ইসলামীর একজনকে পরিচালনা পর্ষদের প্রধান হিসেবে ইসলামী ব্যাংকে নিয়োগ দেওয়া হয়েছিল। তখন আসলে আমরা এরকম অভিযোগ, এরকম কথা শুনিনি, কিন্তু এখন আসলে শুনতে হচ্ছে এবং বলা হচ্ছে অভ্যুত্থান শুরু হয়েছে ব্যাংকিং খাতে, বিশেষ করে ইসলামী ব্যাংকে। কোনো ব্যাখ্যা আছে আপনাদের? না, এগুলি আজকে জামাত কিন্তু একেবারে একটা ন্যারেটিভ দাঁড় করাতে চাচ্ছে, বিএনপি নানা ক্ষেত্রে নানা অনিয়ম। আপনাকে একটা কথা বলি, আপনি দেখেন এই যে আজকে সংস্কারের কথা বলা হচ্ছে, 133টা অর্ডিন্যান্সের মধ্যে 98টা আপনি আইনে পরিণত করবেন, এটা কিন্তু বিশেষ কমিটিতে সিদ্ধান্ত গ্রহণিত হয়েছে। তো বিশেষ কমিটি থেকে জামাতের লোক ছিল না, এবং আমি তো সংসদ সদস্য হিসেবে আমাদের কাছে কিন্তু ওই বিশেষ কমিটির প্রস্তাবটা আমাদেরকে সরবরাহ করা হয়েছে। সুস্পষ্টভাবে জামাত নোট অফ ডিসেন্ট দিয়েছে কিছু কিছু বিলে, যেগুলো উত্থাপিত হয় নাই, যেগুলি কিন্তু পরে রাখা যান। আপনার 98টার মধ্যে 97টা পাস হয়ে গেছে,
একটা নিয়ে সংকট তৈরি হয়েছে। তারপর বাকিগুলি 16টা না 20টা হলো অধিকার তদন্তের মাধ্যমে, 4টার বিষয়ে দ্বিমত আছে। এবং বিএনপি কি বলেছে তার বক্তব্য, আমাদের সংসদের আইনমন্ত্রী বলেছে, আমাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে এগুলি আমরা যাতে আরো ভালোভাবে বাস্তবায়ন করতে পারি, কোথাও যদি কোনো দুর্বলতা থাকে। 16ই মের পর আলাদা করে না, এইটা নিয়ে আমরা 2টা প্রস্তাব দিয়েছে। একটা হলো হয়তো আমরা একটা সংসদীয় কমিটি করতে পারি, হ্যাঁ এটা একটা ছিল এক। আরেকটা বলেছে অথবা বিশেষ একটা কমিটি করে সেখানে সর্বদলীয় করে যারা এক্সপার্ট, আচ্ছা। সংবিধান বিশেষজ্ঞ, আইন বিশেষজ্ঞ বা সমাজের আরো বিশিষ্টজন, তাদের সাথে সংসদের ভিতরে বাইরে আলোচনা করে এইগুলিতে আমরা নতুন বিল আনতে চাই। তো বিএনপির অপারগতাটা কোথায় বলেন? বিএনপি ওপেনলি বলেছে, আজকেও আপনি দেখেন বলেছে যে সবাইকে নিয়ে আমরা আইনটা প্রণয়ন করতে চাই। যেমন আপনি বলা হচ্ছে ওই যে এই গুম কমিশনের শাস্তি। কমিশনের একটু পরে আসি, আগে যদি আপনি ব্যাংকিং খাতটা দিয়ে স্পষ্ট করেন, তারপর আমি আলাদা করে গুম কমিশন বা মানবাধিকার কমিশনে। এখন আমি একটু এখানে কি তাকে অব্যাহতি দেওয়া হয়েছে না ছুটি দেওয়া হয়েছে? বাধ্যতামূলক ছুটিতে পাঠানো। তা ছুটিতে আপনার যে কোনো কারণ হতে পারে, হয়তো ইন্টারনাল এত কিছু আছে যেটা আমার আপনার পক্ষে জানা সম্ভব না। সেটা যে অথরিটিটা করেছে তারা বলতে পারবে যে কেন তাকে বাদ দিল ছুটিতে। এরকম সরকারের বহু ক্ষেত্রে হয়েছে না? এটা কেন কথা হচ্ছে, মানে কিছুদিন আগে বিসিবি অ্যাডহক কমিটির ক্ষেত্রে বিএনপি পরিবারভুক্ত অনেকে থাকার কথা নিয়ে অভিযোগ উঠেছিল। বিভিন্ন রকমের জেলা পরিষদ বলুন বা আমাদের সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক হিসেবে দলীয় লোকদেরকে বসানো, এই কারণে তারা আসলে বলছে যে বিএনপি তাদের পছন্দের মানুষদেরকে বসাচ্ছে না। আপনি একটা দেখেন, এখন সরকারটা কি রাজনৈতিক সরকার, একটা দলীয় সরকার। এই যেমন দলের ক্রাইসিস, এটা কি বিএনপি তৈরি করেছে বা গভর্নমেন্ট তৈরি করেছে? এইটা বৈশ্বিক একটা যুদ্ধের কারণে কিন্তু এই ফলটা আমরা ভোগ করছি। একদম আমরা করছি না। এখন বিএনপি তো ট্রাই করছে নানা ক্ষেত্রে। আজকে দেখেন তৈলের দাম বাড়াচ্ছে না, সরবরাহ নিশ্চিত করছে, আগামী 2 মাস যাতে তৈল বাংলাদেশে পাওয়া যায় সব ব্যবস্থা করছে। তারপরও কি মানুষ বিএনপিকে দোষ দিচ্ছে না? কারণ বিএনপি ক্ষমা। এখন আপনি মনে করছেন যে দীর্ঘ ইন্টিরিয়াম গভর্নমেন্টের সময় আওয়ামী লীগ ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে এই লোকাল গভর্নমেন্টের সব আপনার মেয়র বলেন, প্রশাসন বলেন, বা তাদেরকে বাদ দেওয়া হচ্ছে। এখন জনগণকে আপনাকে সেবা দিয়ে তো আপনার সরকারকে চালিয়ে রাখতে হবে। সেই ক্ষেত্রে বিএনপি তো বলে নাই যে সামনে নির্বাচন দেওয়া হবে। এখন আপনি যদি একটা প্রশাসক না থাকে, একটা জায়গায় যদি তার দায়িত্বশীল লোক না থাকে, জনগণ সেবাটা কোথা থেকে পাবে? অর্থাৎ সরকারকে ব্যর্থ করার দেওয়ার জন্য এটা আরেকটা ষড়যন্ত্র। আচ্ছা, আমি আরেকটা বিষয় একটু আনতে চাই, যেন আবুল কালাম আজাদ মজুমদার আপনি একটু বলবেন। মানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তাড়াহুড়া করে মানবাধিকার কমিশন গুম অধ্যাদেশ করা হয়েছিল এবং তিনি আসলে অন্তর্বর্তী সরকারকে দোষ দিতে চান না। তিনি বলেছেন 1.5 বছর মেয়াদের সরকার এগুলো করতে চেয়েছেন, এই জন্য কিছু ভুলভ্রান্তি থাকতেই পারে। এখন একটা রাজনৈতিক সরকার আছে এবং হাতে অনেক সময়ও আছে। আলাপ আলোচনার মাধ্যমে গুম কমিশন, মানবাধিকার কমিশন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, এগুলো সামঞ্জস্য রেখে আইন করতে চায় সরকার, সেজন্য একটু সময় দরকার। এই বক্তব্যের সঙ্গে আপনি একমত? দেখুন, অন্তর্বর্তীকালীন সরকার 133টা অধ্যাদেশ জারি করেছে। যদি আপনি সময়ের হিসাব বলেন তাহলে গড় প্রতি 5 দিনে একটা করে অধ্যাদেশ তৈরি হয়েছে। তো আপনার 133টা অধ্যাদেশ এই 1.5 বছর সময়ের মধ্যে যদি করতে হয় তাহলে কিছু তাড়াহুড়া তো থাকেই। তো তাড়াহুড়া শুধুমাত্র যে এই মানবাধিকার কমিশনের অধ্যাদেশের ক্ষেত্রে হয়েছে তা না, আপনার অন্য অধ্যাদেশগুলো তো হয়েছে, তো সেগুলো তো অনুমোদিত হয়েছে তাড়াহুড়ার পরেও। এখানে আপনার মানবাধিকার গুম দুটোর ক্ষেত্রেই বলা হয়েছে সেটাই। এখন মানবাধিকার পরিষদের এই যে গুমের এই অধ্যাদেশটা পাশ না হওয়ার যে বিপদটা, সেই বিপদটা হচ্ছে আপনার এই অধ্যাদেশ এই বিষয়ে এই মুহূর্তে কোনো যদি নতুন আইনটা যদি বাতিল হয়ে যায়, নতুন অধ্যাদেশটা, তাহলে 2009-এর আপনার অধ্যাদেশটা পুনর্বহাল হয় আইনটা। তো 2009-এর যে আইন মানবাধিকার কমিশন বিষয়ক, সেটা তো আসলে গুম প্রতিরোধ করতে পারে নাই। 2009-এর পরে বাংলাদেশে হাজার হাজার গুম হয়েছে, আমরা দেখেছি সবাই এটা। এবং আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যিনি, উনিও কিন্তু 2009-এর পরেই গুমের ভিকটিম হয়েছেন। তো যে আইন বলবৎ থাকার পরেও মানবাধিকার কমিশন কোনো ধরনের কার্যকারিতা দেখাতে পারে নাই এবং গুমের মতো এত জঘন্য একটা মানবতা বিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে কোনো ভূমিকা রাখতে পারে নাই, সে আইন পুনর্বহাল করার তো কোনো যুক্তি থাকে না। তার মানে হচ্ছে একটা নতুন আইনের প্রয়োজনীয়তাটা আছে।
এবং এই নতুন আইনের প্রয়োজনীয়তাটা এই অধ্যাদেশ অনুমোদন করেও কিন্তু আপনার সরকার কিছু সময় নিয়ে স্টেক হোল্ডার কনসালটেশন করে করতে পারতো। তাহলে যেটা হতো যে 2009-এর আইনটা আর কোনো বহাল হতো না, বা এই মুহূর্তে সরকারকেও এই বিষয়ে নানা ধরনের জবাবদিহিতার মুখোমুখি হতে হতো না। আজকে মানবাধিকার কমিশনের যে সদস্য যারা আছেন তারা আপনার পদত্যাগ করেছেন, ওনারা একটা খোলা চিঠি লিখেছেন, সেখানে জাতীয় সংসদে অনেক বক্তব্য এসেছে, সেই বক্তব্যগুলোর কিছু কিছু ক্ষেত্রে ওনারা দ্বিমত পোষণ করেছেন এবং ওনারাও কিন্তু এই বিপদটার কথা স্মরণ করিয়ে দিয়েছেন। আমরা আসলে বাংলাদেশে আর কখনোই কোনো ধরনের গুম দেখতে চাই না, এটা হচ্ছে আমাদের চাওয়া প্রথম। আর দ্বিতীয় চাওয়া হচ্ছে অতীতে যারা এই ধরনের গুমের সাথে জড়িত ছিল, এই ধরনের অপরাধের সাথে জড়িত ছিল, তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। মানে আমি এটুকু জানতে চাই আপনার কাছে, তারপর আমি আলাপটা শেষ করব। আমি এটা নিয়ে বাকি দুজনের কাছে জানার চেষ্টা করবো। সেটা হচ্ছে যদি আপনি বলেন প্রতি 5 দিন একটা করে অধ্যাদেশের কাজটা নিষ্পত্তি করতে হয়েছে, তাহলে যদি তাড়াহুড়া হয়ে থাকে সরকার কি যাচাই বাছাই করতে পারে না যে কোথাও কোনো ভুল ভ্রান্তি আছে কিনা বা আরেকটু ভালো করা যায় কিনা? না, অবশ্যই যাচাই বাছাই করতে পারে, কিন্তু সেটা 2009 সালের আইনে ফিরে গিয়ে নয়। বর্তমান অধ্যাদেশটাকে অনুমোদন করেও কিন্তু যাচাই বাছাই করা। এটা একটা ভালো পয়েন্ট বলেছেন। আমি একটু মাননীয় সংসদ সদস্য এই ব্যাখ্যাটা একটু জানতেই চাই, কারণ অনেকে এটা বলছিলেন যে অধ্যাদেশটা পাশ করেও তো আসলে এটা নিয়ে কথা বলা যেতে পারতো। গুম কমিশন আইন এবং মানবাধিকার কমিশন আইন, যে দুটো আসলে নিষ্পত্তি হলো না, অধ্যাদেশটা আসলে মানে এইগুলো তো শুধু এইটা না, এটা তো আপনার নোট অফ ডিসেন্ট কিন্তু আছে। এবং আপনি দেখবেন ওই দিন একটা টাইম বার ছিল, এটা নিশ্চয়ই আজাদ ভাই জানবে বা প্রফেসর সাব্বিরও জানবেন, যে এই অধ্যাদেশগুলি গত 10 তারিখের মধ্যে বাস্তবায়ন করতেই হবে। 12 মার্চ ফার্স্ট পার্লামেন্ট, সো 12 এপ্রিলের মধ্যে এটা শেষ করতে না, 12 এপ্রিল আবার 31 মার্চ ছিল এই মাসে। আচ্ছা, তার মানে 10 তারিখ লাস্ট ডেট ছিল। আমাদেরকে কিন্তু তাড়াহুড়ো করে, আমরা তো যারা সংসদ সদস্য, আমরা সকাল 9টায় গিয়েছি আমরা সংসদে, আমরা রাত 10টায় ফিরেছি। এবং আপনি দেখেন যে রেকর্ড, এবার আপনার এই যে পত্রিকাগুলো নিউজ করেছে যে একই সাথে কত 31টা মনে, তাই না, এরকম মনে হয়, এইটা বিশ্বের ইতিহাসে রেকর্ড। যে এটা কেন করতে হয়েছে? এই বাধ্যবাধকতার কারণে, যে এই তারিখের মধ্যে আমাদের এগুলোকে আইনে পরিণত করতে হবে। এবং যেগুলিতে নোট অফ ডিসেন্ট ছিল সেগুলিকে যদি আলোচনা করে, তাহলে এখানে সময়টা কিন্তু কাভার হয় না। যার জন্য কিন্তু আমাদের পক্ষ থেকে আইনমন্ত্রী বিবৃতি দিয়ে বলেছে যে এইগুলি এই বাধ্যবাধকতার কারণে আমরা পাচ্ছি না, এবং ব্যাখ্যা করেছে আমরা ভবিষ্যতে এগুলিকে নতুনভাবে উপস্থাপনা করব। তখন আপনারা যে এটা সংশোধনী বলেন বা আপনাদের মতামত বলেন, আপনারা যে সাজেশন বলেন, সেগুলির মাধ্যমে আমরা এটাকে আইনে পরিণত করব। সেখানে বিএনপির দুর্বলতা কোথায় বলেন? এখানে টাইম তো ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমি জাস্ট এটুকু বলি যে অবশ্যই সরকার তো চাইলে যে কোনো সময় আইনটা পরিণত এটা করতে পারে, কিন্তু 2009-এর আইনে ফেরত যাওয়ার পরে আপনি যখন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা এটা করব, কিন্তু সরকার তো টাইম লাইনের কথা বলছেন, সরকারও তো কোনো টাইম লাইন বলেনি যে আমরা এটা আগামী 1 মাসের মধ্যে করব। তাহলে হয়তো আমরা একটু আশ্বস্ত হতে পারতাম নাগরিক হিসেবে যে আগামী 1 মাস। এখন হয়তো সরকার নানা সীমাবদ্ধতার কারণে পারে না, কিন্তু এটা কি হতে পারে যে বিএনপির পক্ষ থেকে যে নোট অফ ডিসেন্টটা দেওয়া হয়েছে সেটা এতটা গুরুত্বপূর্ণ, যদি এই নোট অফ ডিসেন্ট না হতো, মানে সেটা 2009 হয়তো আইনটা হয়তো নোট অফ ডিসেন্ট না থাকা অবস্থায় বেশি ভালো। এটা নোট অফ ডিসেন্টের ইস্যু না, নোট অফ ডিসেন্ট তো জুলাই সনদের বিষয়, এটা একটা অধ্যাদেশের বিষয়। এখানে কোনো নোট অফ ডিসেন্ট ছিল না। আমরা নোট অফ ডিসেন্টটা এত বেশি পপুলার করে ফেলেছি আলোচনা করতে করতে, এখন সব কিছুর মধ্যে আমরা নোট অফ ডিসেন্ট খুঁজি। এখানে ডিসেন্টের কিছু নেই, কারণ যে মৌলিক বিষয়গুলো সেটাতে আমরা সবাই একমত। কারণ আমরা প্রত্যেকটা দেশের প্রত্যেকটা নাগরিক একমত যে এই দেশে আমরা আর কোনো গুম দেখতে চাই না, এবং অতীতে যারা গুমের সাথে সংশ্লিষ্ট ছিলেন তাদেরকে বিচার করতে হবে, বিচার আওতায় আনতে হবে। এই বিষয়ে তো আসলে কোনো নাগরিকের, কোনো রাজনৈতিক দলের দ্বিমত পোষণ করার বা নোট অফ ডিসেন্ট দেওয়ার কোনো সুযোগই নেই। এখন আপনি বিচারটা কোন প্রক্রিয়া করবেন সেটা নিয়ে আপনার মতভিন্নতা থাকতে পারে, বা বিচারটা শাস্তির মানদণ্ডটা কী হবে বা মাত্রাটা কী হবে সেটা নিয়ে আলোচনা হতে পারে। আপনার যে পার্টিকুলার অধ্যাদেশটার কথা বলা হয়েছে সেখানে স্টেক হোল্ডার কনসালটেশনের কথা বলা হচ্ছে। যদি স্টেক হোল্ডার, আজকে কিন্তু মানবাধিকার কমিশন ওনারাই কিন্তু গুম কমিশনে ছিলেন, এই অধ্যাদেশটা পাশের আগে অন্তত 600 জনের সাথে আলোচনা করা হয়েছে। এই 600 জনের মধ্যে বর্তমান আইনমন্ত্রীও ছিলেন, উনি কিন্তু তখন আপনার সম্মতি দিয়েছিলেন। যদি ওনার ভিন্নমত থাকতো তখন উনি ভিন্নমত পোষণ করতেন। এখানে কিন্তু ডিসেন্টের কোনো ইস্যু না। গুম কমিশনে যারা ছিলেন
জি। তাদের যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে যে তারা কি আসলে এই কমিশনে থাকবে, তাদের চাইতেও ভিক্টিমাইজ হয়েছেন কিংবা তাদের চাইতেও বিশ্লেষণ করার দক্ষতা আছে, আন্তর্জাতিকভাবে তারা পরিচিত, এরকম অনেক চরিত্র থাকতে পারতো যাদেরকে রাখা হয়নি কমিশনে। না, সেটা আপনার যোগ্যতার মানদণ্ড তাহলে আপনি ঠিক করেন, আপনি আইনের মাধ্যমেই যোগ্যতার মানদণ্ড ঠিক করে দেন যে এইটা যদি যোগ্যতা থাকে তাহলে আপনার তাহলে উনি মানবাধিকার কমিশনের সদস্য হতে পারবেন। এনারা তো গুমের তদন্ত করেছেন, এই মানবাধিকার কমিশনের যারা সদস্য ছিলেন এনারাই কিন্তু গুমের তদন্ত করেছেন, এনারাই কিন্তু আয়নাঘর আবিষ্কার করেছেন, ওনারাই কিন্তু প্রায় 2000-এর মতো গুমের যারা ভিকটিম তাদের আপনার মানে মোটা থেকে যোগ্যতা একটা পরিমাপ বা প্যারামিটার সেট করা। ওনারা তো কাজ করেছেন, ওনারা কাজ করে মানবাধিকার কমিশনে এসেছেন। কোনো মুখস্থ কেউ যার কোনো পূর্ব অভিজ্ঞতা নেই এরকম কেউ তো আসেননি। তারপরেও যদি আপনার মনে হয় যে না এর চেয়েও যোগ্য ব্যক্তি আমার প্রয়োজন, তাহলে আপনি সেটার জন্য মানদণ্ডটা সেট করে দিন, কিন্তু সেই মানদণ্ডটা শেখ হাসিনার তৈরি করা কোনো আইন হতে পারে না। আমাদের প্রশ্ন এটা তো হবে না, কারণ আওয়ামী লীগের কার্যক্রম তো সর্বসম্মতিক্রমে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। না, আমি আইনের কথা বলছি। 2000 আজকে গুম অধ্যাদেশটা পাশ না হওয়ার কারণে আমরা এই মানবাধিকার কমিশন সংক্রান্ত 2009 সালের আইনে আমরা ফেরত গিয়েছি, সেই আইনটা পুনর্বহাল হয়েছে। সেই আইন দ্বারা বাংলাদেশে মানবাধিকার সুরক্ষা করা যায় নাই। এটা আমরা এটা তো মাননীয় সংসদ তো খুব চমৎকার করে আসলে আবুল কালাম আজাদ মজুমদার বললেন যে 2009-এর যে আইন, সেই আইনে আমরা কেন ফিরে গেলাম? আমরা অধ্যাদেশটাকে তুলে সেটাকে একসেপ্ট করে তারপর কি আমরা স্টেক হোল্ডারের সাথে বসতে পারতাম না? না, এখন ওই যে টাইমের একটা বিরাট ব্যাপার। আপনার যদি এটা নিয়ে ডিবেট হতো, আমাকে তো ওই দিন, এবং আমাদের এক একটা বিলে আমরা 5-6 মিনিটের বেশি কিন্তু সময় পাইনি। আচ্ছা, তার মানে অনেক গুরুত্বপূর্ণ অধ্যাদেশ হয়তো তোলা যেত না, কারণ এখানে তো যখন ডিবেট হয়, আপনি বললাম যে ওই যে জুলাই যে অধ্যাদেশটা নিয়ে যখন মুলতবি প্রস্তাবে আলোচনা হলো, যে আপনার 2 ঘন্টা 18 মিনিট আলোচনা হয়েছে, তারপরে কোনো অনেক সংসদ সদস্য কথা বলতে পারে নাই, কারণ সবারই তো একটা প্রত্যাশা কথা বলবে, তার মতামতটা দেবে, কিন্তু এখানে টাইম ফ্যাক্টরের কারণে অনেকটা পারা যায়নি। এই লিমিটেশন তো আমাদের স্বীকার করতে হবে। আচ্ছা ডক্টর শিবির আহমেদ, কোনটা ভালো? মানে এই হেডফোনের বোধহয় সমস্যা হচ্ছে, এটা একটু খুলে দিতে হবে। যেটা হয় যে কোনটা ভালো, তাড়াহুড়ো করে একটা অধ্যাদেশ উঠিয়ে সেটাকে কমপ্লিট করে নিষ্পত্তি করে ফেলা, নাকি সেই অধ্যাদেশটা দ্বিতীয়বার যাচাই বাছাই করার জন্য আরেকটু ব্রেনস্টর্মিং করা, যেখানে আপনারা মানে বিরোধী দলে যারা আছেন পার্লামেন্টে তারাও অংশগ্রহণ করবে? কোনটা ভালো আসলে? দেখেন, এখানে পার্টিকুলার কয়েকটা অধ্যাদেশকে বাতিল করা হয়েছে, বাকি সব অধ্যাদেশ তো এখানে অনুমোদন করা হয়েছে। তো এখন সময়ের যদি আমাদের শর্টেজ হয়, তাহলে অন্য অন্য অধ্যাদেশের ক্ষেত্রেও এটা হওয়ার কথা ছিল। যে এখানে শুধুমাত্র এই পার্টিকুলারলি গুম এবং মানবাধিকার বা বিচার বিভাগ সংক্রান্ত এই সব অধ্যাদেশগুলো নিয়েই এখানে ব্যাপারটা আসলে সময়ের জন্য না। সময়ের জন্য যদি হতো তাহলে হয়তো আরো অধ্যাদেশের ব্যাপারেও আলাপ আসতো বা হতো। এখানে বিএনপির পক্ষ থেকে যে সংসদীয় কমিটি করা হয়েছে, সেই কমিটি কিছু অবজারভেশন দিয়ে এগুলোকে উঠানো হবে না, অনুমোদনের জন্য প্রস্তাব করা হবে না, সেটা আগেই কিন্তু বলে নাই যে সময়ের জন্য আমরা পারবো না। ব্যাপারটা হচ্ছে যে এখানে ওনারা কিছু অবজারভেশন দিয়েছেন, যেমন গুম কমিশনের গুম সংক্রান্ত অধ্যাদেশের ব্যাপারে বলেছেন যে রাষ্ট্রীয় বাহিনীগুলো এখানে জড়িত থাকতে পারে, মানবাধিকারের ব্যাপারে এখানে প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব করা হবে এ ধরনের আশঙ্কার কারণে। এগুলো এখানে ডক্টর শিবির আহমেদ, আপনি মানে আমি শিওর যে আপনি আসলে রাজনৈতিকভাবে মানে বাংলাদেশের রাজনীতি সম্বন্ধে খুব চমৎকার ধারণা রাখেন। আপনি নিশ্চয়ই পরিসংখ্যান দেখলে বুঝবেন যে গুমের তালিকা তৈরি করলে সেখানে বিএনপির নেতাদের সংখ্যাটা অনেক বেশিই থাকবে, এবং স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি নিজেই বলছিলেন যে আমি নিজে গুমের শিকার হয়েছিলাম এবং সেই জায়গার অভিজ্ঞতা থেকে আমি বলছি এই অধ্যাদেশ যদি পাশ হয় সেক্ষেত্রে যারা গুম হয়েছেন তারাই আসলে অবিচারের শিকার হবেন। এটা উনি ফিল করেছেন, এটা দেখে না, এটা একটা অসত্য তথ্য বলা হয়েছিল যে এই অধ্যাদেশ অনুযায়ী যে বিএনপি চায় যে মৃত্যুদণ্ডের বিধান রাখবে, কিন্তু এই অধ্যাদেশে মৃত্যুদণ্ডের বিধান না, এটা একটা অসত্য তথ্য ছিল। ওই বিধানের মধ্যে মৃত্যুদণ্ডের বিধানও আছে। এখানে কিছুটা আলাপ হয়েছে যে গুমকৃত ব্যক্তি ফিরে আসলে এক ধরনের শাস্তি, আর যদি ফিরে না আসেন তাহলে আরেক ধরনের শাস্তি, এ ধরনের আলাপ হয়েছে। এখানে আসলে এটা একটা এক্সকিউজ হিসেবে আমি মনে করি উত্থাপন করা হয়েছে যে আমরা আরো বেশি শাস্তির ব্যবস্থা করে তারপর নিয়ে আসবো। সেটা যদি এখানে কিন্তু উনি উল্লেখ করেছে যে যেভাবে আছে সেভাবে যদি পাশ করা হয় তাহলে যিনি গুমের শিকার হয়েছেন তিনি বা তার স্বজনরাই অবিচারের শিকার হবেন। এই কারণে তিনি বলেছেন যে অধিকতর আসলে
যাচাই বাছাই করার প্রয়োজন না, আছে। আমি আমি সেটা- এত যেতে সেটাই চাই আমি না। আপনি বললাম। দেখেন সংসদে আচ্ছা, তাহলে একটু শুনে আসি। না, হ্যাঁ, আমি- একটু শুনে আসি। মিস্টার জি। সাব্বির, আমি বলতে চাই একটা সংসদ বা সরকারের বয়স হয়েছে মাত্র আজকে 54 ডেজ। আমাদের সামনে তো 5 বছর সময় আছে। এখনই সরকার ওয়াদা ভঙ্গ করেছে, এখনই বিএনপি মানছে না, এই কথা বলার কি সময় এসেছে? এই অধিবেশন এখনো শেষ হয়নি, 30 তারিখ পর্যন্ত চলবে। ইচ্ছা করলে তো জামাতে ইসলামী বা বিরোধী দল তারা নতুনভাবে বিল উত্থাপন করতে পারে, সেই সুযোগও তো তাদের সামনে আছে। তারা সেই সুযোগগুলো না নিয়ে বিএনপিকে ব্লেম দিচ্ছে, এইটার মধ্যে তো কোনো কারণ থাকতে পারে। ডক্টর শিবির আহমেদ, এখানে কিন্তু একটা বিষয় লক্ষণীয়, আপনি হয়তো দেখবেন, যেটা বললো যে সরকারের এখন মানে বয়স হচ্ছে 54 দিন। এই 54 দিনের মধ্যে আমরা যে কড়া কথা শুনছি, আমার হাতে একটা শিরোনাম আছে, বলতে খারাপ লাগছে কিন্তু তারপরেও যেহেতু এটা সংবাদ হয়েছে, আইনমন্ত্রীকে প্যাথোলজিক্যাল লায়ার বলেছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার আজকে একটা বড় প্রোগ্রামে, সেই প্রোগ্রামটা নিয়ে রিপোর্টও হয়েছে। পাশাপাশি বলা হচ্ছে আমাদের আন্দোলন শুরু হয়ে গেছে এবং পুরোপুরি সুফল না নিয়ে আমরা ঘরে ফিরবো না। মানে মানুষ তো আসলে ফলাফলটা দেখতে চাই, যে একটা স্থিরতা এসছে, তাদের চাওয়াগুলো পূরণ হচ্ছে, তারা তো কঠিন কথাগুলো শুনতে চায় না, একটু তো সময় চাই। 54 দিন তো গেল। না না না, দেখেন এখানে এই সংসদের একটা মেজর দায়িত্ব ছিল সংবিধান সংস্কার কমিশন পরিষদ গঠন করা এবং অধ্যাদেশগুলো অনুমোদন করা। এই অধ্যাদেশের মধ্যে গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলোই আমরা দেখলাম যে ন্যাপস করা হয়েছে, মানবাধিকার এবং কমিশন। এগুলো এমন না যে সময়ের অভাবে এগুলো, এই অধ্যাদেশগুলো অনুমোদন করেও এটা নিয়ে আলোচনা পর্যালোচনা করা যেত, কিন্তু ওনারা পার্টিকুলারলি এগুলোকেই ওনারা করতে চাইলেন না। যে গুম, মানবাধিকার, যে ইস্যুস গুলো গত 15 বছরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল, যে গুম একটা বড় ধরনের অপরাধ ছিল গত 15 বছরে, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা হয়েছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর যে স্বকীয়তা বা স্বাতন্ত্র্য বা স্বাধীনতা সেটা খর্ব করা হয়েছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নষ্ট করা, ধ্বংস করে দেওয়া হয়েছে। এই সংক্রান্ত অধ্যাদেশগুলোই ওনারা বাতিল করলেন। এটাই হচ্ছে এখানে বড় প্রশ্ন, যে ওনারা ফেসিবাদী আমলের যে মেজর ইস্যুসগুলো, সেই ইস্যুসগুলোর অধ্যাদেশগুলোই বাতিল করে দিলেন। এটাতে তো ওনাদের যে সংস্কারের পক্ষে ওনাদের যে চিন্তা ভাবনা, যা এতদিন ধরে ওনাদের যে প্রস্তাবনাও ছিল বিরোধী দলে থাকা অবস্থায়, সেই জিনিসটার সাথেও কনসিস্টেন্ট না। তার মানে হচ্ছে ওনারা তো বুঝতে পারছি, মানে শুরুতে যে অভিযোগগুলো বলছিলেন সেটাই আমি এই অংশের আলাপটা তো সরকার আমি বুঝতে পারছি। ডক্টর শিবির আহমেদ, আপনি খুব চমৎকার করে বলেছেন। আমি আলাপটা একেবারে শেষ করব জনাব আবুল কালাম আজাদ মজুমদার, আপনাকে দিয়ে। আমরা এই নির্বাচন যেটা হলো, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেটা নিয়ে সাধারণ মানুষও কিছুটা সন্তুষ্টি প্রকাশ করে, কারণ নির্বাচনে যে চাপে থেকে নির্বাচনটা হয়েছে, যে কোনো ধরনের নাশকতা হতে পারে, অনেক কিছু, তারপর একটা সুষ্ঠু নির্বাচন হলো, অন্তত নির্বাচনটা নিয়ে একটু গর্ব করা যেতেই পারে। কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি এই প্রোগ্রামগুলোতে নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, বলা হচ্ছে এটা রেজওয়ানা মার্কা নির্বাচন, এখানে শিক্ষিত লোকের সংখ্যা কম, সংবিধান অনেকে বোঝে না, দু একজন যারা বোঝে তারাই কেবল মাথা নাড়ে, পার্লামেন্ট এভাবেই চলছে। মানে এগুলো তো ন্যারেটিভ তৈরি হতে পারে না, বা এগুলো তো আসলে কোনো রাজনৈতিক বক্তব্য হতে পারে না। কিছু মৌলিক জায়গায় মধ্যে এক থাকতে হবে। সংবিধান তো সবাই বুঝবে না, এটাই স্বাভাবিক। সংবিধান এমন একটা দলিল, এটা সাধারণ মানুষের পক্ষে আসলেও বোঝা কষ্টসাধ্য একটা বিষয়। কিন্তু যারা আইন প্রণেতার ভূমিকায় এখন আছেন, যারা জনগণ দ্বারা আইন প্রণয়নের জন্য নির্বাচিত হয়েছেন, এটা তো আমরা আশা করতেই পারি যে ওনারা সংবিধান বুঝবেন বা সংবিধান পড়বেন। একেবারে আগে থেকেই বুঝতে হবে এমন কোনো বিষয় নাই, কিন্তু এখন যেহেতু এটা ওনাদের দায়িত্ব পালনের একটা অংশ, ওনারা এটা বুঝবেন, এটা নিয়ে কথা বলবেন, এটা নিয়ে আলোচনা করবেন, এটা আমাদের সবার এক্সপেকটেশন। আর নির্বাচন নিয়ে যেগুলো বলা হয়, কিছু তো আসলে পলিটিক্যাল আলোচনা। আপনার যারা হেরে যায় তাদের অনেকেরই মনে ক্ষোভ থাকে, আবেগ থাকে। বর্তমানে যারা ক্ষমতাসীন রাজনৈতিক দল আছেন, তাদেরও দুই একটা আসনে তাদেরও প্রার্থী আছেন, তারাও নির্বাচন, তাদের পার্টিকুলার ওই আসনের নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন বা প্রশ্ন করেছেন। এটা তাদের নিজস্ব আবেগজাত বিষয়। কিন্তু আপনি যদি 300 আসনে কথা বলেন, তাহলে এরকম কয়টা আসন নিয়ে মানে এটা আমরা আবেগজাত মন্তব্য হিসেবে ধরতে পারি, এগুলো নিয়ে আসলে বড় আকারে আবেগ বা কোনো যদি ত্রুটি বিচ্যুতি থাকেও, সেই ত্রুটি বিচ্যুতির হারটা, বা পৃথিবীতে কোনো কিছুই নিখুঁত না। আপনি দেখেন, যদি ত্রুটি বিচ্যুতি থাকেও, সেই ত্রুটি বিচ্যুতি কয়টা আসনে হয়েছে, অল্প যে কয়টা আসন যদি ত্রুটি বিচ্যুতি হয়, সেটা নিয়ে যদি আবার বিচার বিশ্লেষণও হয়, তাতেও কিন্তু আমাদের যে এখন যেভাবে ক্ষমতার ভারসাম্য বা রাজনৈতিক ক্ষমতার যে পরিবর্তনটা যেভাবে হয়েছে, সেভাবেই হতো। কিন্তু আপনার একটা দুটো আসনের কারণে কিন্তু ক্ষমতাসীন রাজনৈতিক দলের কোনো পরিবর্তন হতো না। সো আমার মনে হয় এগুলা যারা আলোচনা
করেন, তারা আলোচনা করতে হবে দেখেই করেন। বাংলাদেশের ইতিহাসে অবশ্যই অত্যন্ত শান্তিপূর্ণ একটা নির্বাচন হয়েছেন এবং আমরা মনে করি যে ইতিহাসের অন্যতম সেরা এবং নির্বাচন অনেক প্রত্যাশা আছে মানুষের। আজকে বলা যেতে পারে দুপুরের পর থেকে অনেক কিছু ঘটেছে। আমরা জানি না পোপের সাথে আসলে ডোনাল্ড ট্রাম্প কেন আসলে এই বাকযুদ্ধে লিপ্ত হলেন। এর ঠিক কিছুক্ষণ পর ট্রুথ সোশ্যালে তিনি জেসাসের জায়গায় নিজের ছবি এআই ভার্সন বসিয়ে পোস্ট করলেন। তার 4 ঘন্টা পর সেটা আবার ডিলিট করলেন। তারপর আরেকটা স্ট্যাটাস দিলেন যে হরমুজে মার্কিনের অবরোধ করা এলাকার ভিতরে যদি কোনো ইরানের জাহাজ আসে তাহলে অবশ্যই সেটাকে জব্দ করা হবে এবং ইরানকে কেউ যদি টোল দেয় রিয়েলে তাহলে সেই দেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ডোনাল্ড ট্রাম্প যা বলছেন আদৌ সেটা সম্ভব কিনা, বাস্তবতা কি বলে? ধন্যবাদ আপনাকে আসলে সময়োপযোগী একটা বিষয় নিয়ে কথা বলার জন্য এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমতই যে দেখেন, ইতিহাস আপনি যদি পর্যালোচনা করেন তাহলেই দেখতে পাবেন ইতিহাসে অনেক দেশ শুধু নিজেই ধ্বংস হয়নি, পাশাপাশি অনেক দেশকে ধ্বংসের কারণ ছিল সে দেশের শাসক বা রাষ্ট্রনায়ক। আপনি দেখেন একজন শাসক এবং রাষ্ট্রনায়ককে কতটুকু প্রজ্ঞাবান হতে হয়। সেই প্রজ্ঞাবান রাষ্ট্রনায়ক এবং শাসক যিনি কোনো যুদ্ধ ছাড়া কোনো সমস্যার সমাধান করতে পারেন। যুদ্ধ কোনো সমাধান নয়, অস্ত্রের মুখে কাউকে বশ করা, কোনো সিদ্ধান্ত মানতে বাধ্য করা, এটা কোনো রাষ্ট্রনায়ক এবং শাসকের কাজ হতে পারে না। একজন শাসক সব সময় আলোচনার টেবিলে আলোচনা খুঁজবে এবং আলোচনা, এগুলো তো নীতিবাক্য। ডোনাল্ড ট্রাম্প তো নীতিবাক্যের ধারের কাছ দিয়ে যাচ্ছেন না, বাস্তবতা। সেই জন্য আমি সত্যি বলেছেন এগুলো নীতিবাক্য, কিন্তু সত্যিকার অর্থে তাই হতে হয়। এবং আপনি যদি দেখেন এখন পৃথিবীতে সমসাময়িক যতজন শাসক আছে সবাই কিন্তু মোস্টলি ওরা কিন্তু দে আর লুকিং ফর পিস, কিন্তু অ্যাকসেপ্ট ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর ক্ষেত্রে আমরা সেটা ডিফারেন্ট দেখতে পাচ্ছি। আপনি দেখেন ইরান এত ক্ষয়ক্ষতির পরেও ইরান কিন্তু আলোচনার টেবিলে এসেছে, যেটা হয়তো নর্মালি এত ক্ষতিগ্রস্ত হওয়ার পর, এত সাফারিংস এর পর কোনো দেশ কিন্তু আলোচনার টেবিলে আসার কথা না, কিন্তু ইরান কিন্তু এসেছে। কিন্তু আসলে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু কি চায় সেটাই কিন্তু স্পষ্ট না। এই জন্য আমি বলছি একটা মানুষ, সেটা আপনি পারিবারিক লেভেলে হতে পারে, রাষ্ট্রীয় ক্ষেত্রে হতে পারে, তার যদি মানসিক ভারসাম্যই, আমার কিন্তু প্রশ্নটা সেখানেই, সত্যি কি মানসিক ভারসাম্য আছে কিনা? যে পক্ষ নেয় তাকেও উনি অ্যাটাক করবেন, ব্যাপারগুলো কি? এগুলো তো উন্মাদের মতো কথা বলছেন। আমি সত্যিকার অর্থে সে কথাটা বলতে বাধ্য হচ্ছি। আমার কাছে মনে হয় ইটস টাইম টু ডিসাইড আমেরিকান সিটিজেন যে আসলে ওনারা যাকে নির্বাচিত করেছেন ওনাকে নিয়ে আসলে সত্যিকার অর্থে আমেরিকার যে হিস্ট্রি, ডেমোক্রেসি থেকে শুরু করে হিউম্যান রাইটসদের, আসলে আমেরিকা কতটুকু এগিয়ে যেতে পারবে? সত্যিকার অর্থে কি এই বর্তমান পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার মতো আমেরিকার সে অবস্থা আছে কিনা? এবং এই কথাটা আজকে আমরা মার্কিন সিনেটের একজনের বক্তব্য হিসেবে আমরা শুনেছি। ওনার বক্তব্যটা ছিল যে ডোনাল্ড ট্রাম্পের মস্তিষ্কের একটা চিকিৎসা করা প্রয়োজন এবং তিনি সবার নাকি স্বাক্ষর সংগ্রহ করছেন। আমি আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে নিয়ে মাননীয় সংসদ সদস্য আপনার কাছে আসতে চাই। দুটো প্রেক্ষাপট আপনাকে বলি। প্রথমত হচ্ছে হরমুজ দিয়ে বাংলাদেশে একটি জাহাজ জয়যাত্রা, সেটাকে প্রবেশ করতে দেওয়া হয়নি। আর দ্বিতীয় বিষয় হচ্ছে চীন, তারা যদি নেপথ্যে ইরানকে সহায়তা করে তাদের উপরে নাকি 50% পর্যন্ত বাণিজ্য শুল্ক আরোপ করবে। ডোনাল্ড ট্রাম্প গত পরশুদিন এটা বলেছেন। দুটো বিষয়ের সঙ্গে বাংলাদেশের স্বার্থ সরাসরি তো জড়িত। আমরা কতটা প্রস্তুত আসলে? না, আজকে তো যে আপনার উপসাগরের যুদ্ধটা তো আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, যেটা আমাদের এখন জ্বালানির উপর, অর্থনীতির উপর মারাত্মক প্রভাব ফেলছে। আপনি দেখেন জ্বালানিটা যে কোনোভাবে হয়তো এখন আমরা ম্যানেজ করতে পারছি, কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন, যারা আমাদের রেমিটেন্স যোদ্ধারা আছে, এই এফেক্টটা তো টোটাল মধ্যপ্রাচ্য উপর এফেক্টটা পড়তেছে। তারা যদি বাংলাদেশে ফিরে আসা, কিছু কিন্তু অলরেডি চলে আসছে, এই সংখ্যাটা যদি খুব বিশাল আকারে হয় ফিরে আসা, ওখানে আবার অনেকে চাকরি হারাচ্ছেন, তখন না চাকরি হারাবে না, কারণ অনেক নিরাপত্তা তো কারোই নেই। যেভাবে আজকে হামলা হচ্ছে, ইরান করতেছে, আমেরিকা করছে, কে কার জীবন চলে যায়, এটা ইতিমধ্যে আমাদের 6 জন না 7 জন মারা গেছে। তো সুতরাং এটা তো বাংলাদেশের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ আগামী দিনে। সুতরাং এই চায়না অথবা আপনার আমেরিকা বলেন, তাদের এই দ্বন্দ্বের মধ্যে না গিয়ে আমরা কিভাবে আমাদের স্বার্থটাকে সংরক্ষণ করতে পারি, সেই কূটনৈতিক কৌশল আমাদের এগিয়ে যাওয়া উচিত। আমরা কি করতে পারছি সেটা? সরকার কি ভাবছে? এখনো পর্যন্ত গভর্নমেন্ট রাইট পয়েন্ট আছে।
আমি একটা বিষয়ে যদি আপনার নজর রাখেন, জনাব আবুল কালাম আজাদ মজুমদার, আপনি দেখেছেন নিশ্চয়ই যে তুরস্কের সঙ্গে ইসরায়েলের একটা বাকবিতণ্ডা চলছে এবং অনেকে বলছে তুরস্ককে ইচ্ছা করে জড়ানোর একটা চেষ্টা করা হচ্ছে। আপনার অবজারভেশনটা একটু জানতে চাই। আমি আসবো এটা অধ্যাপক তৌফিকুলের কাছে, তারপর দেখেন, এই যুদ্ধটা হচ্ছে ইসরায়েলের যুদ্ধ, এটা ইতিমধ্যে স্পষ্ট হয়েছে। আমি আজকে এখানে আসার আগে জন কেরি, আমেরিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট, ওনার একটা বক্তব্য দেখছিলাম। উনি সেখানে স্পষ্ট করে বলেছেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু উনি প্রেসিডেন্ট বুশকে প্রভোগ করেছেন ইরানের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার জন্য, প্রেসিডেন্ট ওবামাকে প্রভোগ করেছেন ইরানের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার জন্য, এবং জো বাইডেনকেও প্রভোগ করেছেন, কিন্তু তারা কেউ যাননি। উনি ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে এসে সাকসেসফুল হয়েছেন। এটা ইসরায়েলের আপনার কৌশল, এবং ইসরায়েলই আসলে এখানে আমেরিকাকে এই যুদ্ধে জড়িয়েছে। এখন ইসরায়েল যদি দেখে যে এই যুদ্ধ থেমে যায় বা আমেরিকা তার স্বার্থে যদি আপোষ করতে বাধ্য হয়, তাহলেও ইসরায়েলকে এই যুদ্ধটা চালিয়ে যেতে হবে। তার যে যুদ্ধের ক্ষেত্রে তার যে অবজেক্টিভ, সেটাকে সে যদি অ্যাচিভ করতে চায়, তাহলে যুদ্ধটা কন্টিনিউ করার জন্য তাহলে তাকে আঞ্চলিক সংঘাতটাকে জিয়ে রাখতে হবে, এবং সেই আঞ্চলিক কারণ তৈরি করতে হবে। হ্যাঁ, এবং সেই আঞ্চলিক সংঘাতটা এখন যদি জিয়ে রাখতে চায়, তাহলে ওই অঞ্চলে আপনার এই মুহূর্তে যারা পরাশক্তি আছে ইরানের পরে, বা বড় শক্তি যদি আছে, তাহলে তো অবশ্যই তুরস্ক, এবং তুরস্ক ন্যাটোরও একজন মেম্বার। তুরস্ককে জড়ালে এসেনশিয়ালি আপনি ইউরোপের অন্যান্য দেশগুলোকেও আপনি জড়িয়ে ফেলতে পারেন। যদিও ন্যাটোর মেম্বার আমেরিকাও, কিন্তু আমেরিকার ক্ষেত্রে ন্যাটো যে রিজার্ভেশনটা এবার দেখিয়েছে, তুরস্কের ক্ষেত্রে সেটা নাও দেখাতে পারে। সো ইসরায়েল চাইবে যে আপনার এই সংঘাতটা যাতে জিয়ে থাকে, সংঘাতটা চলমান থাকে, কারণ ইরানকে ধ্বংস করা তার অন্যতম বড় উদ্দেশ্য। ইরানের যদি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে, তাহলে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য টিকে থাকবে, এবং ইসরায়েলের জন্য তারা কনস্ট্যান্টলি একটা থ্রেট হিসেবে কাজ করবে। সেটা ইসরায়েল হয়তো চায় না, যে কারণে তারা আমেরিকাকে যেমন নানাভাবে প্রভোগ করে শেষ পর্যন্ত যুদ্ধে টেনে এনেছে, তারা আরও অন্য অনেককে এই যুদ্ধে টেনে এনেছে। বুঝতে পারছি, নিজেদের স্বার্থে যুদ্ধটাকে জিয়ে রাখ। তুরস্ক সবসময় একটা স্বপ্ন দেখে এসেছে, তারা ইউরোপের প্রবেশদ্বার হয়ে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হবে। নানামুখী চেষ্টাও তারা করে গেছে। ওদিকে ন্যাটো সদস্য তারা অনেক আগে থেকে, এবং বলা যেতে পারে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারা যুক্তরাষ্ট্রের কোনো না কোনো পর্যায়ে একটা মিত্র হিসেবেই ছিল। কিন্তু যখন যুক্তরাষ্ট্রের সোলমেট হিসেবে ইসরায়েলের সঙ্গে বাকবিতণ্ডা তৈরি হয়ে যায়, তখন যেটা আসলে আবুল কালাম আজাদ মজুমদার বলছিলেন যে মধ্যপ্রাচ্যের সংঘাতে জিয়ে থাকে কিনা, এবং এটাই আসলে ইসরায়েল চাইছে কিনা, সামনে কি দেখেন আসলে? ধন্যবাদ আপনাকে। সম্মানিত সভা আলোচক যথার্থই বলেছেন যে দেখেন যে উদ্ধৃতিটা দিয়েছে আমেরিকার যে ফর্মার ফরেন মিনিস্টার জন কেরি, যেটা আজকে আমি পড়েছি, দেখেছি, উনি বলেছেন যে কিভাবে উনি জর্জ বুশ থেকে শুরু করে বারাক ওবামা, পরবর্তীতে বাইডেনকে চেষ্টা করেছিলেন যুদ্ধে যেভাবে হোক ইনভলভ করার জন্য, কিন্তু কেউ কিন্তু সেটাতে ইনভলভ হয়নি। এটা সম্ভব হয়নি, এজন্য ওনারা মানসিকভাবে সবাই স্টেবল ছিলেন। ওনারা শুধু নিজের রাষ্ট্রের কথা চিন্তা করেনি, পৃথিবীর কথাও চিন্তা করেছেন। কিন্তু এই মানসিক ভারসাম্যহীন একজন নেতার সামনে কিন্তু কোনো যুক্তি চলে না, আসলে কোনো লজিক এখানে কাজ করে না। সত্যিকার অর্থে আমার কাছে মনে হয় এই মানসিক ভারসাম্যহীন লোকটা যেভাবেই হোক যুদ্ধকে প্রলম্বিত করতে চাচ্ছে। পাশাপাশি আমি ওনাকে শুধু মানসিক ভারসাম্যহীন বলবো না, সবচাইতে বড় মানসিক ভারসাম্যহীন হচ্ছে ইসরায়েলের যিনি এখন শাসক নেতানিয়াহু, এবং উনি আরেকজন ভারসাম্যহীন নেতাকে চিনতে ভুল করেননি, এবং সেই কাজটাই করছেন এবং করছেন। আপনি দেখেন তুরস্ক কিন্তু বরাবরই একটা ব্যালেন্স অফ পাওয়ারের চিন্তা, সবসময় ব্যালেন্স, মিডল ইস্টের সাথে ওয়েস্টের একটা চেক এন্ড ব্যালেন্সের জন্য কাজ করে, এবং এখানে মধ্যস্থতাকারী হিসেবেই কাজ করে, এবং সেই কাজটাই কিন্তু করছে। এবং দেখেন যেভাবে চিন্তা করছে যে ইরানের পর যদি এই অঞ্চলে কোনো পসিবল রাইভাল হয়, সেটা তুরস্ক হতে পারে। এই জন্য কিন্তু যুদ্ধটা ওরা তুরস্কর দিকে নিয়ে যেতে চাচ্ছে, এবং সেই জন্য কিন্তু নেতানিয়াহু আপনি দেখেন তার কথায় এখন টার্গেট পারপাসফুলি কিন্তু তুরস্কের নিয়ে কথা বলছে। তা আমার কাছে মনে হয় যুদ্ধটাকে প্রলম্বিত করার একটা কৌশল, এবং এই যুদ্ধটাকে কিভাবে অলরেডি আমার কাছে মনে হয় যে একটা তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে যাওয়ার পায়তারা এবং কৌশল ছাড়া আর কিছু মনে হচ্ছে না। এবং যেটার সাফারিংস ওরা ভেবেছে যে আমরা যেহেতু সাফার করছি, শুধু আমরা কেন সাফার করব, সারা ওয়ার্ল্ডকে আমরা সাফার করে ছাড়বো।
ব্যাপারটা সেরকমই মনে হচ্ছে। একদম। মাননীয় সংসদ সদস্য, আপনার মনে হয় কিনা অনেক বিশ্লেষকরা এটা বলেন যে বাংলাদেশ একটা ভূ রাজনীতির ফাঁদে পড়ে যাচ্ছে, অনেকটা এভাবে যে বাংলাদেশের সাথে ভারতের একটা ভালো সম্পর্ক তৈরি হচ্ছে, ভারতের সাথে ইসরায়েলের আর একটা ভালো সম্পর্ক তৈরি হচ্ছে, এবং তারা বলা শুরু করেছে যে একজন আরেকজনের ফাদারল্যান্ড মাদারল্যান্ড জিউসদের নানা কিছু। মানে বাংলাদেশ আসলে ভারত ইসরায়েল এই সমস্ত মেরুকরণের মধ্যে যদি পড়ে যায়, সিদ্ধান্ত কি নেবে? না, বাংলাদেশের জন্য তো আমি আগেই বলেছিলাম যে একটা কঠিন চ্যালেঞ্জ সামনে অপেক্ষা করছে। একদিকে দেখেন আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে বলেন, আমাদের কর্মসংস্থানের ক্ষেত্রে বলেন, আমাদের কিন্তু মিডল ইস্ট আমাদের সামনে সবসময় এসে দাঁড়িয়েছে। তারপর ভারতের সাথে প্রতিবেশী কিন্তু আমাদের একটা সম্পর্ক রাখতে হবে, আর ইসরায়েলের সাথে আমাদের কোনো কূটনৈতিক সম্পর্ক কিন্তু নেই। তো সুতরাং এখানে বিএনপি একটা চরম একটা অস্থিরতার মধ্যে বিএনপি সরকার আছে। সুতরাং আমি মনে করি যে এখানে সরকারের খুব আমাদের যে রাষ্ট্রীয় যে নীতি, যে সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে শত্রুতা নয়, এই নীতি যে কোনোভাবে বজায় রেখে আমাদের কৌশলে এগোতে হবে, না আমরা কিন্তু হয়তো চরম সংকটে আমরা পড়ে যেতে পারি। এটা কি এতটা সহজ হবে? কি বলে, মানে আমরা আসলে তো সহজ হবে না। আর সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে শত্রুতা না, এটা তো শেখ মুজিবুর রহমানের নীতি। আমার মনে হয় বাংলাদেশের এর বিকল্প কি হতে পারে? মানে আমরা কাদের সাথে বন্ধুত্ব করব আর কি, কাদের সাথে? কারণ আমাদেরকে কিন্তু ঠেলে দেওয়া হচ্ছে এমন ভাবে যেখানে আমরা আসলে নির্বাচন করে নিচ্ছি যে কাদের সাথে যেতে হবে, না যে আছে না, এটা আমাদের অর্থনৈতিক স্বার্থকে অবশ্যই অগ্রাধিকার দিতে হবে। আমাদের অর্থনৈতিক স্বার্থ যেখানে প্রতিষ্ঠিত থাকবে সেটাকে মাথায় রেখে সরকারকে কাজ করতে হবে। আপনি দেখেন মিডল ইস্টের কথা বলেছেন, মাত্র যদি দুটো দেশ আপনি ধরেন, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত, এই দুটো দেশে বাংলাদেশের 50 লক্ষ লোক বসবাস করে এবং কাজ করে, বসবাস করে না শুধু কাজ করে, এবং তারা সবাই সক্ষম কর্মক্ষম পুরুষ, এবং তারা রেমিটেন্স পাঠায় বাংলাদেশে। সো এই দুটো দেশ যখন কোনো যুদ্ধে এফেক্টেড হয় তাহলে অবভিয়াসলি বাংলাদেশ এফেক্টেড হয়। কিন্তু বাংলাদেশের সমস্যাটা যে শুধু তেল তা না, আপনার তেলের যে চেইন রিয়াকশনটা, এই চেইন রিয়াকশনটা ইতিমধ্যে কিন্তু বিভিন্ন শিল্পে পড়তে শুরু করেছে। আমরা সবাই পেট্রোল পাম্পে লম্বা লাইন দেখছি, কিন্তু আমরা এটা দেখছি না যে আমাদের গার্মেন্টস ক্ষেত্রে উৎপাদন পড়ে গেছে, বিকজ আমাদের গার্মেন্টসে আপনার পাওয়ার সাপ্লাই ডিসরাপ্টেড হচ্ছে। আমাদের যে প্লাস্টিক শিল্প, সেখানে আপনার ডিসরাপশন হচ্ছে, অনেক ধরনের চেইন রিয়াকশন হচ্ছে। সরকারকে সবগুলোকে মাথায় রেখে সোর্সিংটা ডাইভার্সিফাই করতে হবে, এবং এনার্জি সিকিউরিটি নিয়ে এখন নতুন করে ভাবতে হবে। প্রয়োজনে এ বিষয়ে এক ধরনের ন্যাশনাল কনসেনসাসে যাতে আসা যায়, সেটারও উদ্যোগ নেওয়া যেতে পারে। চমৎকার। এই শেষের দিকে যে পরামর্শগুলো আপনারা দিলেন, এটা নিয়ে আলাপটা শেষ করে, এবং অনেক ধন্যবাদ অধ্যাপক তৌফিকুল ইসলাম মিথিল। নিশ্চয়ই সামনে কোনো আয়োজনের কথা হবে, এবং মাননীয় সংসদ সদস্য এবং আপনাকে অনেক ধন্যবাদ। সামনে আবার নিশ্চয়ই কথা হবে। এবং দর্শক, এই ছিল আজকের আয়োজন। আগামীকাল দেখা হবে নতুন ইস্যু নিয়ে। থাকবেন ৭১-এর সাথে।